ওকে, গুড ইভিনিং টু এভরিওয়ান। শুভ সন্ধ্যা সবাইকে। আমি অঙ্কুশ পাল। আমি আজ থেকে তোমাদেরকে কেমিস্ট্রি মাইনর এই সাবজেক্টটা পড়াবো বায়োডাইভার্সিটির তরফ থেকে। থ্যাংক ইউ বায়োডাইভার্সিটি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আজ থেকে তোমাদেরকে আমি কেমিস্ট্রি মাইনরের বিভিন্ন সিলেবাস, তার যে বিভিন্ন পার্টস সেগুলো আমি তোমাদেরকে পড়াবো। তারই আজকে একটা ছোট পার্ট আমি তোমাদেরকে পড়তে চলেছি, সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, যেটাকে আমরা বাংলায় রাসায়নিক গতিবিদ্যাও বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, একটু আমার পরিচয়টাই দিয়ে দিই। আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ইন ফার্মেসি করেছি। দেন আমি জিপ্যাড এবং নাইপার এক্সাম দিয়ে আমি এই মুহূর্তে মাস্টার্স করছি এবং আমার রানিং চলছে। ঠিক আছে, আমি গেট কোয়ালিফাইড অ্যান্ড জিপ্যাড নাইপার কোয়ালিফাইড, তোমরা দেখতেই পাচ্ছ। তো শুরু করা যাক আর কোনো রকম দেরি না করে, যে রাসায়নিক গতিবিদ্যা অর কেমিক্যাল কাইনেটিক্স কি, এই জিনিসটা কেন আমরা পড়ব এবং অ্যাকচুয়ালি আমাদের কোন কাজে লাগবে সেগুলো আজকে আমরা দেখব। চলো। সো এখানে আমি তোমাদের সিলেবাসটা একবার দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে এবং খানিকটা আমার নিজেরও সুবিধার্থে, যে তোমাদের সিলেবাস অ্যাকচুয়ালি কী আছে তোমরা একবার দেখে নিতে পারো কুইকলি ঝালিয়ে। চলো। তো হোয়াট ইজ কেমিক্যাল কাইনেটিক্স? সো প্রথমেই বলেছি কেমিক্যাল কাইনেটিক্সকে আমরা বাংলায় রাসায়নিক গতিবিদ্যা বলি। তো তোমরা হয়তো এর আগে ইকুইলিব্রিয়াম, থার্মোডাইনামিক্স আরও অনেক কিছু চ্যাপ্টার পড়েছো। তো আমরা জানি যে কেমিস্ট্রি ইজ ফুল অফ রিয়াকশন, পুরোটাই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এবং সেগুলো কিভাবে হয় না হয় এগুলো নিয়েই আমরা পড়ি কেমিস্ট্রি। তো এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো, এত এত রাসায়নিক বিক্রিয়া, সেগুলো হবে কি হবে না, কখন হবে, কিভাবে হবে, ঠিক আছে, এগুলোর অ্যান্সার আমাদেরকে মেইনলি থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা দিয়ে থাকে। ঠিক আছে, কিন্তু রাসায়নিক গতিবিদ্যা যেটা আছে আমাদের, ঠিক আছে, সেইটা আমাদেরকে বা কেমিক্যাল কাইনেটিক্স আমাদেরকে আইডিয়া দেয় যে একটা রিয়াকশান কি রেটে হচ্ছে আর কতক্ষণ সময় লাগবে সেটা হতে, এবং সেই রিয়াকশানটাতে আমি যদি বিভিন্ন স্টার্টিং মেটেরিয়াল যত রিয়েজেন্ট আছে সেগুলোর যদি কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিই তাহলে কীরকমভাবে সেগুলোর উপর এফেক্ট পড়বে, এগুলো সমস্তই আমরা পড়বো কেমিক্যাল কাইনেটিক্সে। ঠিক আছে, তো একবার ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। সো ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ দ্য কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ দ্য স্টাডি অফ দ্য রিয়াকশন রেটস অ্যান্ড দেয়ার মেকানিজম, অ্যান্ড দিস ইজ কল্ড কেমিক্যাল কাইনেটিক্স। ওকে, নাও মুভিং ফরওয়ার্ড টু, সো দ্য ওয়ার্ড কাইনেটিক্স, এই কাইনেটিক্স কথাটা এলো কোথা থেকে? না, আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক ওয়ার্ড কাইনেসিস, এই কথাটা থেকে আসছে কাইনেটিক্স। এই কাইনেটিক কথাটা তোমরা আরও অনেক জায়গায় পাবে। এরপর তোমাদের যে আরও যে সাবজেক্টস আছে সেখানে আই হোপ তোমাদের কোথাও না কোথাও হয়তো এনজাইম কাইনেটিক্স আছে, সেখানেও তোমরা এই কাইনেটিক্স ওয়ার্ডটা পাবে। তো এই কাইনেটিক্স ওয়ার্ডটা এসছে কাইনেসিস ওয়ার্ড থেকে, ঠিক আছে, গ্রিক ওয়ার্ড, যেটা মানে হচ্ছে মুভমেন্ট বা কিভাবে কোনো কিছু একটা জিনিস চলছে, তার গতি। ঠিক আছে, ওকে। তো থার্মোডাইনামিক্স, যেটা আমি আগেই বলছিলাম, টেলস অনলি অ্যাবাউট দ্য ফিজিবিলিটি অফ এ রিয়াকশন, ওয়ার অ্যাজ কেমিক্যাল কাইনেটিক্স টক্স অ্যাবাউট দ্য রেট অফ দ্য রিয়াকশন, ওকে, হাউ টু ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইট অ্যান্ড রিয়াকশন মেকানিজম। তো দেখো, আমাদের এত এত রিয়াকশানস আছে, তো সেই রিয়াকশানসগুলো একটা রেটে হয়, সেটা স্লো হতে পারে, সেটা ফাস্ট হতে পারে, ঠিক আছে, আবার সেটা কোনো মিডিওকর রেটও হতে পারে। এবার কোন ক্ষেত্রে আমরা কেমিক্যাল কাইনেটিক্স অ্যাপ্লাই করব সেগুলো আমরা পরে দেখতে পাবো ইন ফিউচার, বাট সেই রিয়াকশানগুলো কি রেটে হচ্ছে এগুলো আমরা কেমিক্যাল কাইনেটিক্সে কথা বলে থাকি এই ব্যাপারে। এবং কোন একটা রিয়াকশান তোমরা চাইছো যে এটাকে আমি তাড়াতাড়ি করতে চাই বা এই রিয়াকশান রেটটাকে আমি কমাতে চাই, তো বেসিক্যালি তোমরা রিয়াকশান রেট কমানো বাড়ানো সমস্ত কিছু তোমরা এই কেমিক্যাল কাইনেটিক্সের থ্রুতে শিখতে পারবে। কি করে একটা কেমিস্ট্রি, একটা রিয়াকশানকে কন্ট্রোল করা যায়, সেই কন্ট্রোলটা তোমাদের হাতে দেবে হচ্ছে এই কেমিক্যাল কাইনেটিক্স। So from now you can control a reaction if you know this chemical kinetics. তুমি যদি chemical kinetics এর ব্যাপারে জানতে পারো, তুমি যদি এটার ব্যাপারে আইডিয়া থাকে, তুমি কোনো একটা রিয়াকশনকে ইজিলি কন্ট্রোল করতে পারবে। So from the thermodynamics we know that there is a term called Gibbs free energy, Gibbs মুক্ত শক্তি,
সেই গিভস মুক্ত শক্তির যদি চিহ্ন আমাদের ঋণাত্মক হয়, তাহলে আমরা জানি সেই চিহ্ন ঋণাত্মক বা নেগেটিভ মানে হচ্ছে সেই রিয়াকশনটি স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্তভাবে সেটি হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, সো এবার আমরা পড়বো যে কেমিক্যাল রিয়াকশনস কত রকমের হয়। ঠিক আছে, এবং কেমিক্যাল কাইনেটিক্স তার মধ্যে কোনগুলোতে অ্যাপ্লিকেবল হয়ে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি দেয়ার আর 3 টাইপস অফ রিয়াকশনস। ওয়ান ইজ ভেরি ফাস্ট রিয়াকশন লাইক অ্যাসিড বেস রিয়াকশন, প্রেসিপিটেশন রিয়াকশন। তোমরা ইন ফিউচার যখন ল্যাবে কাজ করবে তোমরা দেখবে যে অ্যাসিড আর বেস যে রিয়াকশনসগুলো হয় ওগুলো ভেরি ফাস্ট, ইউ ক্যান নট কন্ট্রোল অর ইউ ক্যান নট মেজার দ্য রেট অফ দোজ রিয়াকশন। ঠিক আছে, ওই রিয়াকশনগুলোর রেট তুমি কখনোই মেজার করতে পারবে না। তারপর প্রেসিপিটেশন রিয়াকশন, তুমি যখনই কোনো রিয়াকশানে প্রেসিপিটেশন ইনভলভমেন্ট থাকবে, যখনই তুমি প্রেসিপিটেটিং এজেন্ট দেবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি দেখবে প্রেসিপিটেশন পড়তে শুরু করেছে। তুমি সেই রিয়াকশনটাকে কখনোই কন্ট্রোল করতে পারবে না, কারণ এগুলো সো ফাস্ট এই রিয়াকশন রেটগুলো যে আমরা না তো এর রেট ডিটারমাইন করতে পারি না এর রেট কন্ট্রোল করতে পারি ইজিলি। তো এরপরে আমরা পড়বো হচ্ছে ভেরি স্লো রিয়াকশন। তো ভেরি স্লো রিয়াকশনের মধ্যে কি পড়ছে না রাস্টিং অফ দ্য আয়রন ইন প্রেজেন্স অফ এয়ার অ্যান্ড ময়েশ্চার। তো তোমরা জানো যে লোহায় জং পড়তে অনেক সময় লাগে, এটাতে জেনারেলি ময়েশ্চার থাকলে এয়ারে আর ইন প্রেজেন্স অফ এয়ারই একমাত্র হয়ে থাকে। অনেকদিন লোহাকে যদি বাইরে ফেলে রেখে দাও তো মরচে পড়ে যাবে অবশ্যই, কিন্তু এটা একটা প্রচুর স্লো প্রসেস। একদিনে লোহা কোনোদিন মরচে পড়ে না, মোটামুটি মাস চারেক তিনেক অনেক সময়ের পর সময় লেগে যায়। ঠিক আছে, তো এখানেও আমরা রেটটাকে মানে মারাত্মক স্লো হয় আর এর কোনো রিয়েল ইম্পর্টেন্স নেই এই ধরনের রিয়াকশনের রেটকে মেজার করার। কিন্তু মোস্ট অফ দ্য রিয়াকশনস আমাদের মডারেট স্পিডে হয়ে থাকে এবং সেগুলোতেই কেমিক্যাল কাইনেটিক্স অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য হয়। ঠিক আছে, এবং আমরা সেই ধরনের রিয়াকশনসগুলোই দেখব যে সেখানে কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা কিভাবে প্রযোজ্য হয়ে থাকে। তো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে একটা সুক্রোজের হাইড্রোলাইসিস। ঠিক আছে, চলো এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা লিখতে পারো। ওকে, এরপরে যেটা আছে, সো ওয়াই ডু উই স্টাডি কেমিক্যাল কাইনেটিক্স? সো ইট ইজ আ ভাইটাল কোয়েশ্চেন, কারণ যে কোনো জিনিস পড়ার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ওটা আমরা কেন পড়ছি। ঠিক আছে, কারণ যদি আমরা নাই জানতে পারি ওটা কেন পড়ছি তাহলে ওটা পড়ার কোনো মানে আর থাকে না। তো প্রথমেই দেখো, টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়াকশন রেটস অ্যান্ড হাউ মাচ টাইম দ্য রিয়াকশন উইল টেক। তো যখন তোমরা ইন্ডাস্ট্রিতে যাবে দেখবে যে অনেক রিয়াকশানস আছে সেখানে কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং সেই রিয়াকশানসগুলো কতটা টাইম নেবে এগুলো আমাদের দরকার পড়লে ক্যালকুলেট করতে হয়। তো সেটা আমরা কি করে ক্যালকুলেট করব যদি আমরা রিয়াকশানের রেটই না জানি, কি রেটে রিয়াকশানটা হচ্ছে, কি হারে একটা স্টার্টিং মেটেরিয়াল, ঠিক আছে, একটা রিএজেন্ট সেটা কিভাবে প্রোডাক্টে কনভার্ট হচ্ছে বা বিক্রিয়ত পদার্থে কনভার্ট হচ্ছে, এটা যদি আমরা রেটটাই না জানি তাহলে আমরা কখনোই কতটা সময় লাগবে ওই রিয়াকশনটা পুরোপুরি কমপ্লিট হতে কখনোই জানতে পারবো না। আর আদৌ সেই রিয়াকশনটা পুরোপুরি কমপ্লিট হবে কি না সেটাও আমরা জানতে পারি, কারণ রিয়াকশনেরও বিভিন্ন টাইপস আছে। ঠিক আছে, যেমন ইকুইলিব্রিয়াম যে রিয়াকশনসগুলো আছে, ইকুইলিব্রিয়ামে যেগুলো হয়, ঠিক আছে, একটা টাইপের পর একটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে যায় তখন আর না তো সেটা মানে প্রোডাক্টে কনভার্ট হয় না, তখন ফরওয়ার্ড রিয়াকশন রেট ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট এগুলো সমান হয়ে যায়, এগুলো আমরা পরে দেখতে পাবো ইন ফিউচার। ওকে, তো এরপর যেটা আমাদের জানতে হবে, টু ডিটারমাইন দ্য রিয়াকশন মেকানিজম অ্যান্ড রিডিটারমাইনিং স্টেপ। রিয়াকশন মেকানিজম এইটা জানাটা খুবই জরুরি কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে। কেন জানাটা জরুরি? কারণ এই রিয়াকশন মেকানিজম যখনই তুমি বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, তখন তুমি সেই রিয়াকশন মেকানিজমকে ম্যানিপুলেট করে নতুন নতুন রিয়াকশন জেনারেট করতে পারবে। ঠিক আছে, তো রিয়াকশন মেকানিজম জানাটা খুবই জরুরি। ঠিক আছে, কারণ আমরা যদি রিয়াকশন মেকানিজম না জানি তাহলে কোনো স্টার্টিং মেটেরিয়াল কিভাবে রিয়াক্ট করবে সেই রিয়াকশানে এবং কি প্রোডাক্ট দেবে আমরা কখনোই সেটা গেস করতে পারবো না। কিন্তু যদি কোনো রিয়াকশানে আমরা রিয়াকশন মেকানিজম জানি তাহলে আমার স্টার্টিং মেটেরিয়াল যাই হোক না কেন উই ক্যান গেস হোয়াট উড বি দ্য প্রোডাক্ট। একটা প্রোডাক্ট যে আমাদের বিক্রিয়াজাত পদার্থ কি আসবে সেটা আমরা সহজেই অনুধাবন করতে পারবো। ঠিক আছে, রেট ডিটারমাইনিং স্টেপ এইটা আমরা ডিটারমাইন করতে হবে। রেট ডিটারমাইনিং স্টেপ মানে দেখো একটা কেমিক্যাল রিয়াকশন অনেকগুলো স্টেপ মধ্যে দিয়ে যায়
এবার সেটা আমরা হয়তো চোখে দেখতে পাই না, কিন্তু ওটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। মানে একটা রিয়াকশন তুমি দুটো রিয়েজেন্ট মিশিয়ে দিলে এবং সেই রিয়েজেন্টটা মেশানোর পর ওর মধ্যে কতগুলো ইন্ডিভিজুয়াল স্টেপ আছে যেটা আমরা কখনো চোখে দেখতে পাচ্ছি না বা আমরা বুঝতে পারছি না, কিন্তু ওই স্টেপসগুলো আছে। এবং ওই স্টেপসগুলোর মধ্যে পার্টিকুলার কোনো একটা রিয়াকশন হয়তো খুবই স্লো, এবং সেই রিয়াকশনটাই হচ্ছে গিয়ে আমাদের রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, আমরা এটা নিয়ে পরে আমরা আলোচনা করব আবার, তোমাদের আবার পরের স্লাইডসগুলোতে এগুলো আছে। আচ্ছা, টু কন্ট্রোল অ্যান্ড অপটিমাইজ ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন। আমরা প্রথমেই বলেছি, যদি তুমি একবার কেমিক্যাল কাইনেটিক্স শিখে যাও, তুমি যদি রাসায়নিক গতিবিদ্যা তোমার একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যায়, ইউ ক্যান কন্ট্রোল এনি কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইউ ক্যান অপটিমাইজ ইট। অপটিমাইজ মিনস যে তুমি কি করে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন চেঞ্জ করে, রিয়েজেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করে বা রিয়েজেন্টই চেঞ্জ করে তুমি কেমিক্যাল রিয়াকশনের রেটগুলোকে অপটিমাইজ চেঞ্জ করতে পারবে, যে এই রিয়াকশনটা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এই রিয়াকশনটা 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এইভাবে তুমি অপটিমাইজ করতে পারবে, তুমি প্রোডাক্ট অপটিমাইজ করতে পারবে, তুমি রিয়েজেন্ট অপটিমাইজ করতে পারবে, আরও অনেক কিছু করতে পারবে যদি তুমি কেমিক্যাল কাইনেটিক্সের আইডিয়া তোমাদের ক্লিয়ার থাকে। ওকে, এরপরে হচ্ছে টু ডিজাইন অ্যান্ড ইমপ্রুভ ক্যাটালিস্ট। ঠিক আছে, এইটা একটা মারাত্মক ভাস্ট একটা ফিল্ড। ঠিক আছে, কারণ দেখো আমাদের এই পৃথিবীতে যুগ যুগ ধরে, ঠিক আছে, অ্যাটলিস্ট লাস্ট 100-200 বছর ধরে কেমিস্ট্রিতে রিসার্চ অনেক ভাস্ট হয়ে গেছে, অনেক দূরে গিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু স্টিল যত দিন যাচ্ছে মানুষ নতুন নতুন ক্যাটালিস্ট তৈরি করছে। কেন করছে? কারণ হয়তো এক্সিস্টিং ক্যাটালিস্টে কোনো রকম প্রবলেমস আছে, এবং সেই প্রবলেমস থাকার কারণে ওটাকে কাউন্টার করার জন্য, ওটাকে প্রতিকার করার জন্য আমরা নতুন নতুন ক্যাটালিস্ট বা অনুঘটক তৈরি করে থাকি। ঠিক আছে, কোনো ক্যাটালিস্ট আমরা তৈরি করছি তো চিপ হয়ে যাচ্ছে, সস্তা হয়ে যাচ্ছে, আবার কোনো ক্যাটালিস্ট দিলে হয়তো আমাদের এই পরিবেশ দূষণ, ঠিক আছে, পরিবেশের ওপর এফেক্ট কম পড়ছে। ঠিক আছে, তো এই জন্য আমরা ক্যাটালিস্টকে ডিজাইন অ্যান্ড ইমপ্রুভ করতে চাই। ঠিক আছে, তো তার জন্য আমাদের জানা দরকার কেমিক্যাল কাইনেটিক্স। ওকে, দেন হচ্ছে টু প্রেডিক্ট দ্য এফেক্ট অফ দ্য টেম্পারেচার অফ দ্য রিয়াকশন। একটা রিয়াকশনের ওপর টেম্পারেচার বা তাপমাত্রা কি প্রভাব, এইটা বুঝতে আমরা পড়ি কেমিক্যাল কাইনেটিক্স। ওকে, নাও টু আন্ডারস্ট্যান্ড দ্য বায়োলজিক্যাল অ্যান্ড এনজাইমেটিক প্রসেস। ঠিক আছে, হ্যাঁ, যারা বায়োলজি নিয়ে কাজ করছো তোমরা দেখবে যে আমাদের শরীরে নিরন্তরভাবে হাজার হাজার রিয়াকশানস চলে যাচ্ছে, এবং সেই রিয়াকশানসগুলো চলছে বলেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, বেঁচে আছি, কথা বলছি, সব কাজ করছি। আর এই সমস্ত কিছু হচ্ছে রিয়াকশানস। আমি সিম্পল এখন তোমাদেরকে দেখে দেখে পড়াচ্ছি, এবং সেই দেখার জন্য আমাদের চোখে কন্টিনিউয়াসলি একটা রিয়াকশানস হয়ে যাচ্ছে। তো সর্বত্র সেখানে রিয়াকশান রয়েছে, এনজাইম সর্বত্র কাজ করছে আমাদের শরীরে, আমাদের সেলে, সর্বত্র। তো তাদের বোঝার জন্য, সেই প্রসেসগুলোকে বোঝানোর জন্য, সেই তাদের কাইনেটিক্স বোঝার জন্য আমাদের জানা দরকার হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। ওকে, এবার হচ্ছে আমরা জানবো কেমিক্যাল কাইনেটিক্সের রেট বলতে আমরা কি বুঝবো। সো দ্য রিয়াকশন রেট অর ভেলোসিটি অফ দ্য কেমিক্যাল রিয়াকশন ক্যান বি ডিফাইন্ড as the change in the concentration of any of the reactant or any of the product per unit time. তো তোমরা এটাকে এইভাবে ভাবতে পারো যে কোনটা কেমিক্যাল রিয়াকশনের রেটকে আমরা সিম্পলি এটা বলবো যে একক সময় বা পার ইউনিট টাইমে, ঠিক আছে, মানে ধরো প্রতি সেকেন্ডে, বা ধরো প্রতি মিনিটে, বা ধরো প্রতি ঘন্টায়। এবার তুমি টাইমটা ফিক্স করে নিলে যে তুমি ঘন্টা ধরবে না, মিনিট ধরবে না, সেকেন্ড ধরবে। তো এই প্রতি সেকেন্ড, মিনিট বা ঘন্টায় কতটা করে রিয়াক্টেন্ট আমার রিয়াকশানে কনজিউম হচ্ছে, মানে খরচ হয়ে যাচ্ছে, আর কতটা আমার প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাদের যে রেটটা, সেটাকেই আমরা বলবো কেমিক্যাল রিয়াকশানের রেট। ধরো কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে 1 ঘন্টায় আমার 5 গ্রাম যে রিয়াক্টেন্ট সেটা খরচ হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে 5 গ্রাম পার আওয়ার ইজ দ্য রিয়াকশন রেট অফ দ্যাট কেমিক্যাল রিয়াকশন। বোঝা যাচ্ছে? চলো, এরপর হচ্ছে কনসিডার আ হাইপোথেটিক্যাল রিয়াকশন অ্যাজিউমিং দ্যাট দ্য ভলিউম অফ দ্য সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে আমাদের সিস্টেমের ভলিউমের কোনো চেঞ্জ হচ্ছে না অ্যাজ সাচ। ঠিক আছে, তো 1 মোল অফ রিয়াক্টেন্ট আর, আমরা আরকে রিয়াক্টেন্ট দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আর পি দিয়ে আমরা প্রোডাক্টকে ডিনোট করছি। ঠিক আছে, নাও ইফ R1 and P1 are the concentration of the R and P respectively at time T1
অ্যান্ড R2 অ্যান্ড P2 আর দ্য কনসেন্ট্রেশন অ্যাট দ্য টাইম T2। ঠিক আছে, ভালো করে দেখো, T1 সময় মানে ইনিশিয়াল কোনো ধরো টাইম পয়েন্ট T1 সময়, ধরো আমি টাইম ধরছি ধরো রাত 8টার সময় আমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন R1 আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন P1। এবার ধরো 10 মিনিট বাদে 8টা 10 T2। ঠিক আছে, তখন আমার ধরো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন R2 আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন P2। তো অবভিয়াসলি আমার রিয়াকশন চলছেই 10 মিনিট ধরে, তো অবভিয়াসলি আমার রিয়াক্ট্যান্ট কমবে, প্রোডাক্ট বাড়বে। তাহলে আমার ডেল আর মানে চেঞ্জ ইন রিয়াক্ট্যান্ট ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1 আর চেঞ্জ ইন প্রোডাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে P2 মাইনাস P1। আর চেঞ্জ ইন টাইম সেটাও আমাদের মেজার করতে হবে, এটা হচ্ছে ডেল টি, এটা হচ্ছে T2 মাইনাস T1। তো সিম্পলি আমার এখন এই ডেল আর বাই ডেল টি, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার ওই রিয়াকশানের রেট। ঠিক আছে, বোঝা যাচ্ছে যে ধরো আমার 10 মিনিটে 10 গ্রাম রিয়াক্টেন্ট থেকে 5 গ্রাম রিয়াক্টেন্টে কনভার্ট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, মানে 10 গ্রাম রিয়াক্টেন্ট ছিল এবং 10 মিনিটে সেটা 5 গ্রাম রিয়াক্টেন্ট হয়ে গেছে। তো 10 মিনিটে আমার 5 গ্রাম কমে গেছে, তো 5 গ্রাম বাই 10 মিনিটস, তার মানে বেসিক্যালি 5/10, দ্যাট মিনস 0.5 গ্রাম পার মিনিট আমার রিয়াকশান রেটটা হচ্ছে। এইভাবে রিয়াকশানে আমার রিয়াক্টেন্ট কমছে আর সিমিলার ওয়েতে প্রোডাক্ট বেড়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে যে এখানে দেখো তোমরা নেগেটিভ সাইন রয়েছে। আই থিঙ্ক আই ক্যান ইউজ লেজার পয়েন্টার, ওয়েট। সো হিয়ার ইউ ক্যান সি দেয়ার ইজ এ নেগেটিভ সাইন। তো এই নেগেটিভ সাইন বা এই ঋণাত্মক চিহ্নের অর্থ কি? ঋণাত্মক চিহ্নের অর্থ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমার রিয়াক্টেন্ট কমছে আর প্রোডাক্টটা বাড়ছে, তাই জন্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্লাস সাইন দিচ্ছি। ঠিক আছে, তুমি চাইলে উল্টাতেও পারো, কিন্তু জেনারেলি উল্টানো হয় না। আমরা জেনারেলি রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন সময়ের সঙ্গে কমে বলে ওটাকে নেগেটিভে ধরি, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সঙ্গে বাড়ে বলে পজিটিভে ধরি। ঠিক আছে, তো এটাই অ্যাকচুয়ালি লজিক, তো এটাই তোমরা ফলো করবে, আই হোপ। আচ্ছা, এখানে তোমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছ, আই হোপ। হয়তো কিছুটা আমার মুখের জন্য কম্প্রোমাইজও হচ্ছে, যাই হোক একটু দেখে নাও, বোঝার চেষ্টা করো, পরে আমি নোট তো তোমাদের দিয়েই দেবো। এখানে দেখো যে সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে রিয়াক্টেন্ট কমছে আর কিভাবে প্রোডাক্ট বাড়ছে। ঠিক আছে, এখানে এই গ্রাফটা ডিপেন্ড করছে রিয়াকশনের টাইপের ওপর, যেটা আমরা পরে পড়তে চলেছি। ঠিক আছে, কিন্তু আপাতত এটুকু বোঝার চেষ্টা করো যে রিয়াক্ট্যান্ট সময়ের সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন কমে যায় আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায়। ঠিক আছে, চলো। আচ্ছা, নাও রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়াকশন রেট। আমরা রিয়াকশন রেটকে রিপ্রেজেন্ট করব কি করে? তো ধরে যাওয়া যাক একটা এ প্লাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি, এই রিয়াকশন আমার হচ্ছে। ঠিক আছে, মানে এ এর সঙ্গে বি রিয়াক্ট করে সি আর ডি তৈরি হচ্ছে। তো আমরা রিয়াকশন রেটকে ডিটারমাইন করব কি করে? তো এটা ডিটারমাইন করার জন্য তোমাদেরকে এইভাবে লিখতে হবে, স্মল আর, যেটা আমরা রিয়াকশন রেটকে বোঝাবো, ইকুয়ালস টু মাইনাস ডেল এ থার্ড ব্র্যাকেট এ। এবার এই থার্ড ব্র্যাকেট এটা কি? থার্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের এখানে তোমার সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস। আমরা পরে পড়বো অ্যাক্টিভ মাস কি। আপাতত এটুকু জেনে রাখো যেখানে এ যে আমাদের রিয়াক্টেন্ট আছে, ঠিক আছে, যে বিক্রিয়ক আছে, সেই বিক্রিয়কের সক্রিয় ভর বা অ্যাক্টিভ মাস, ঠিক আছে, এখানে আমরা কনসেন্ট্রেশন ধরে থাকি। তো সেই কনসেন্ট্রেশনই হচ্ছে আমার ডেল থার্ড ব্র্যাকেট এ। তো সিমিলারলি ডেল থার্ড ব্র্যাকেট বি দেখতে পাচ্ছ, এই দুটোরই সাইন নেগেটিভ, কারণ এই দুটোই আমরা কমে যাচ্ছে। আর এদিকে আমাদের ডেল সি আছে আর ডেল ডি আছে, এই দুটোই হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তাই জন্য এদের ক্ষেত্রে কোনো নেগেটিভ সাইন নেই, এদের ক্ষেত্রে পজিটিভ সাইন। ঠিক আছে, আচ্ছা, এবার তো এটা গেল আমাদের সিম্পল একটা রিয়াকশন, সেখানে সব কিছু 1 মোল করে নেওয়া হচ্ছে। কিন্তু যদি কোনো কারণে 1 মোলের রিয়াকশন না হয়, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে কি সব রিয়াকশানে, ঠিক আছে, তো ধরো আমার ক্যাপিটাল এ স্মল এ মোল নেওয়া হয়েছে, ক্যাপিটাল বি স্মল বি মোল নেওয়া হয়েছে, তারা রিয়াক্ট করছে, আর ক্যাপিটাল সি আমার স্মল সি মোল অ্যামাউন্ট তৈরি হচ্ছে, আর স্মল ডি মোল অ্যামাউন্টে ক্যাপিটাল ডি তৈরি হচ্ছে। এইটা আমরা কি করে রিপ্রেজেন্ট করব? এটারও উপায় আছে। আমরা সিম্পলি ওদের যে কোইফিশিয়েন্ট, ঠিক আছে, মোল যে কোইফিশিয়েন্ট বা সহগ যে, ঠিক আছে, সেই সহগটাকে আমরা এরকমভাবে অনন্যক বা রেসিপ্রোকাল হিসেবে আগে মাল্টিপ্লাই করে দেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো সিমিলারলি এখানে দেখতে পাচ্ছ 1/a আর এখানে 1/b, তার আগে মাইনাস সাইন তো রয়েছে, আর এখানে 1/c আর 1/d হয়ে গেল।
তো এখন তোমরা চেষ্টা করো নিজেরা এই রিয়াকশনটার ক্ষেত্রে কি করে করবে, এর সাইন মানে এর রিয়াকশন রেটটা তোমরা কিভাবে লিখবে আর ইকুয়ালস টু দিয়ে, সেটা তোমরা চেষ্টা করো, নিজেরা একবার চেষ্টা করো বস করে, ঠিক আছে? তারপর আমি তোমাদেরকে দেখাবো। আই হোপ তোমরা পজ করে একবার চেষ্টা করেছো, ঠিক আছে? আর চেষ্টা করে যারা পেরে গেছো তারা তো খুবই ভালো কথা, যারা পারোনি তারা একবার দেখে নাও। তো ফাইন্ড দ্য রেট অফ দ্য রিয়াকশন অফ ইট, আমি এটা শো করতে ভুলে গেছি, বলে দিয়েছি, যাই হোক। ওকে, তো দেখে নাও। তো দিস ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন। ওকে, এইভাবে লিখতে হবে তোমাদেরকে, দেখে নাও। N2, N2 এর আগে কোনো ইয়ে নেই, মানে 1 আছে, 1 মোল আছে, তাই জন্য এখানে 1/1 লেখার কোনো মানে হয় না। এখানে 3 আছে, তো 1/3, দুটোই মাইনাস সাইন, কারণ দুটোই আমাদের রিয়াক্টেন্ট। আর 2NH3 যেটা আমাদের অ্যামোনিয়া প্রোডাক্ট, সেটা আমাদের কিন্তু প্লাস হাফে আছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো, এবার হচ্ছে যে হোয়াট উড বি দ্য ইউনিট অফ দ্য রিয়াকশন রেট, এনি গেস? আই হোপ এটা তোমাদের পারার কথা, কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এখানে ডেল এ হচ্ছে কনসেন্ট্রেশন আর ডেল টি হচ্ছে টাইম। তো এটা খুবই অবভিয়াস যে রিয়াকশন রেটের ইউনিট আমাদের হবে কনসেন্ট্রেশন আপন টাইম, ঠিক আছে? মানে কনসেন্ট্রেশন ইউনিট কি হয়, মোল পার লিটার। তো মোল পার লিটার বাই টাইম, টাইম মানে টি, এখানে সেকেন্ড ভাবতে পারো। তো মোল পার লিটার পার সেকেন্ড, তো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এইভাবে লিখতে পারো তোমরা। তো দেখে নাও, ইউনিট অফ দ্য কনসেন্ট্রেশন বাই টাইম, মোল পার লিটার বাই সেকেন্ড ইকুয়ালস টু মোল পার লিটার পার সেকেন্ড। ক্লিয়ার আই হোপ সবার? তোমাদের যা কারো যদি কোনো রকম কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে, তো আমি আমার নাম্বার এরপর থেকে দিয়ে দেব, তোমরা তাতে আমাকে মেসেজ করতে পারো ডিরেক্টলি। আমি তোমাদের কোনো ডাউটস থাকলে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার সম্পূর্ণরূপে চেষ্টা করব। চলো, এরপর হচ্ছে অ্যাভারেজ অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। এই অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেটকে আমরা বাংলায় বলে থাকি গড় রাসায়নিক বেগ এবং তাৎক্ষণিক রাসায়নিক বেগ, ঠিক আছে? তো এটা কি? এটা খুবই সিম্পল, এটা অতটা ইম্পর্টেন্স ওইরকমভাবে নেই। হ্যাঁ, অ্যাভারেজটা অতটা নেই, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস একটা আছে, কারণ আমরা এরপর যা কাজ করবো ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট ধরেই করব। কারণ অবভিয়াসলি রিয়াকশন কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো একটা কোনো পার্টিকুলার টাইম পয়েন্টেই আমরা রিয়াকশন রেট মেজার করতে পারি, তাই জন্যই আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেটটা জানাটা খুবই জরুরি। তো এগুলো জানতে গেলে তোমাদের আই হোপ ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের কনসেপ্ট কিছুটা হয়তো আছে, যদি না থাকে একটু তোমাদেরকে সেটা একটু ঘেঁটে দেখে নিতে হবে কোথাও থেকে। তো আমি এতটা বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সো হোয়াট ইজ অ্যাভারেজ রিয়াকশন রেট? So average reaction rate is defined as the change in the concentration of a reactant or product per unit time over a specific time interval. তো যদি তোমরা ভালো করে দেখো রিয়াকশন রেটের ডেফিনেশন আর এটার সেমই ডেফিনেশন অলমোস্ট, শুধু এখানে একটাই চেঞ্জ হয়েছে, স্পেসিফিক ইন্টারভেল টাইম, ঠিক আছে? মানে আমরা কোনো স্পেসিফিক টাইম ইন্টারভেলেই আমরা রিয়াকশন রেটের অ্যাভারেজটা মেজার করছি, ঠিক আছে? So for a reaction like A capital A, ঠিক আছে, দেন বি ক্যাপিটাল বি, একটা রিয়াকশন তোমার দেওয়া হয়েছে, এটা থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে ওদের অ্যাভারেজ রিয়াকশন রেট, অলমোস্ট সেম, কিচ্ছু নেই। আর ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেটটা কি, এখানে দেখো ভালো করে তোমরা, প্রথমটা আমরা যে অ্যাভারেজটাকে ডেল এ ইউজ করেছি, ডেল টি ইউজ করেছি। ইনস্ট্যান্টেনিয়াস ক্ষেত্রে আমরা ডেল এ বা ডেল টি ইউজ করবো না, আমরা তার বদলে ইউজ করবো কি ডি এ আর ডিটি। কেন না, এখানে আমরা একটা টাইম পয়েন্টে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মেজার করব, ঠিক আছে? একটা টাইম পয়েন্টে, এবার একটা পার্টিকুলার টাইম পয়েন্টে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন তো খুবই কম হবে না, মানে ধরো একটা 1 সেকেন্ডে কত চেঞ্জ হবে, হার্ডলি হয়তো 0.1 গ্রাম, কি ধরো 0.1 মিলিগ্রাম, কি ধরো 0.1 মাইক্রোগ্রাম, ঠিক আছে? তো সেটা খুবই মাইনিউট হবে, ঠিক আছে? এটা খুবই স্মল অ্যামাউন্ট হবে, যেটাকে আমরা স্মল ডিএ দিয়ে ডিনোট করব, ঠিক আছে? তোমরা দেখতে পাবে। সো ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট ইজ দ্য রেট অফ দ্য রিয়াকশন অ্যাট এ পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম। It is obtained by measuring how fast the concentration of a reactant or product is changing at the exact moment. সো আবার একটা রিয়াকশন আমি দিয়েছি এখানে, ভালো করে দেখো, স্মল ই ক্যাপিটাল ই দিয়েছি,
একটু চেঞ্জ করেছি, তার কারণ তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এখানে দেখো আমরা এখানে ডেল এ আর নেব না, আমরা তার বদলে কী নেব, ডিএ বাই ডিটি। ঠিক আছে, এই ডিএ বাই ডিটিটা কি, ডিটি হচ্ছে কি ভেরি মাইনিউট চেঞ্জ বা খুবই ছোট চেঞ্জ ইন টাইম, আর ডিএ হচ্ছে ভেরি মাইনিউট চেঞ্জ, খুবই ছোট চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। ঠিক আছে, এই ছোট চেঞ্জটাকেই আমরা ইন ফিউচারে ইন্টিগ্রেট করে রিয়াকশন রেটের ইকুয়েশন তৈরি করব। ঠিক আছে, ওকে। এবার একটু গ্রাফটা দেখে নাও তোমরা, দুটো গ্রাফ আমি এখানে দিয়েছি, ঠিক আছে, এনসিইআরটি থেকে নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আই হোপ যে এখানে আমি গ্রাফে কি দেখাতে চেয়েছি, যে এখানে একটা পার্টিকুলার টাইম ইন্টারভেল দেখো, যে ডেলটি, এই টাইম ইন্টারভেলে আমরা মেজার করেছি কিভাবে রিয়াক্টেন্ট আমার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এইটা আমরা প্রোডাক্টের জন্য করতে পারি, এখানে আমরা রিয়াক্টেন্টের গ্রাফটা করেছি। ঠিক আছে, ভালো কথা কথা, এখানে আমাদের T1 টাইম পয়েন্টে এখানে আমাদের R1 যেটা আমাদের বড়। ঠিক আছে, কারণ অবভিয়াস তখন তো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন হাই থাকবে। আর তারপর টাইম পয়েন্ট T2তে আমাদের R2 কনসেন্ট্রেশন কমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, কমে যাচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, কারণ এদিক থেকে কমছে আর এদিকে টাইমটা বাড়ছে, তো কমে গেছে দেখতে পাচ্ছ। এইবার এইখানে আমরা মেজার করছি মাইনাস ডেল আর বাই ডেল টি, এটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ রিয়াকশন রেট। আচ্ছা, এরপরে আমাদের আছে এই যে তোমাদের প্রোডাক্টের ক্ষেত্রে দেখো, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সেম গ্রাফ পাবো। এবার এখানে ভালো করে দেখো, এখানে পার্টিকুলার টাইম পয়েন্ট, এখানে দেখো টাইম পয়েন্ট টি নেওয়া হয়েছে, এই পার্টিকুলার টাইম পয়েন্টে আমরা ধরে নিচ্ছি যে চেঞ্জ ইন রিয়াক্টেন্ট হচ্ছে ডিআর আর চেঞ্জ ইন টাইম হচ্ছে ডিটি। তো এখানে মাইনাস ডিআর বাই ডিটি এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, যেটা অ্যাকচুয়ালি এই কার্ভের তোমার ট্যানজেন্টে গেছে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এই ট্যানজেন্টের যে এখানে আমরা এটা ড্র করছি ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এই ট্যানজেন্ট বা এই যে গ্রাফটা আছে, এই গ্রাফের স্লোপটাই হচ্ছে আমাদের এখানে ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। আচ্ছা, এবারে আমরা পড়ব যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ দ্য রিয়াকশন, মানে একটা রিয়াকশনকে কোন কোন ফ্যাক্টর বা কোন কোন ফ্যাক্টরকে বাংলায় কি বলে আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, তো ফ্যাক্টর মানে কোন কোন জিনিসগুলো, ঠিক আছে, কোন কোন ব্যাপারগুলো একটা রিয়াকশনে প্রভাব ফেলে থাকে। ঠিক আছে, তো দেখি সেগুলো আমরা কি কি। সো একটা হচ্ছে নেচার অফ দ্য রিয়াক্টেন্ট। আমরা প্রথমেই দেখেছিলাম ভেরি ফার্স্ট রিয়াকশন অ্যাসিড বেস রিয়াকশন। তো তোমরা জানো অ্যাসিড বেস রিয়াকশনে কি হয়, অ্যাসিড যখন তোমরা জলে দেবে সঙ্গে সঙ্গে কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাবে, যদি স্ট্রং অ্যাসিড হয়, যদি স্ট্রং বেস কমপ্লিটলি ডিসোসিয়েট করে যাবে, ওরা আয়নিক কন্ডিশনে থাকবে। ঠিক আছে, আয়ন্স হিসেবে থাকবে ক্যাটায়ন আর অ্যানায়ন। তো এই আয়নিক রিয়াকশনসগুলো ভেরি ফাস্ট হয়ে থাকে কম্পেয়ার টু কোভ্যালেন্ট রিয়াকশন। সিম্পল মলিকুলস রিয়াক্ট ফাস্টার দ্যান দ্য কমপ্লেক্স ওয়ান। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখে দিয়েছে সিম্পল মলিকুলস, কিন্তু মানে যেগুলো সিম্পল মলিকুল ওগুলো তাড়াতাড়ি রিয়াক্ট করে কম্পেয়ার টু, ঠিক আছে, যে কমপ্লেক্স রিয়াক্টেন্ট। ঠিক আছে, কারণ ওগুলোর ক্ষেত্রে কী হয় না, স্টেরিক রিপালশন হয়। ঠিক আছে, কারণ ওগুলো অবভিয়াসলি বাল্কি, অনেক বড় বড় জিনিস, ওগুলোর মধ্যে রিয়াকশন হতে একটু টাইম নেবে না, অবভিয়াস এগুলো। তো রিয়াক্টেন্টের নেচারের ওপর রিয়াকশনের রেট ডিপেন্ড করে থাকে। এবার হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যদি রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন অনেক বাড়িয়ে দিই, তো কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলে কি হবে, আচ্ছা এখানে একটা কথা রয়েছে যে মোর ফ্রিকোয়েন্ট এফেক্টিভ কলিশন। এই মোর ফ্রিকোয়েন্ট এফেক্টিভ কলিশনটার কিছুই নয়, আমাদের একটা থিওরি আছে কলিশন থিওরি। কলিশন থিওরি কি না, আমরা যখন কোনো একটা রিয়াকশন পারফর্ম করাই, তো বেসিক্যালি ধরো এ মলিকিউল আর বি মলিকিউল, তাদের মধ্যে রিয়াকশন হচ্ছে, তো এর সঙ্গে বি এর যদি ধাক্কা না লাগে, কলিশন যদি না হয়, তাহলে রিয়াকশনটা প্রসিড হবে না। এবার এই কলিশনেরও মধ্যে একটা ইনএফেক্টিভ আর এফেক্টিভের ব্যাপার আছে, সব রকম কলিশনই রিয়াকশন হতে পারে না, কিছু এফেক্টিভ কলিশনই রিয়াকশানে প্রসিড করে। তো এবার যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, তাহলে বেশি বেশি মলিকুলস থাকবে, আর বেশি বেশি মলিকুলস থাকলে এই কলিশন, এই ধাক্কাটা বেড়ে যাবে, আর ধাক্কা যত বাড়বে তত আমাদের রিয়াকশন রেট বেড়ে যাবে। তারপর আগেই বলেছি টেম্পারেচার বাড়লে রিয়াকশন রেট বেড়ে যায়। এটা কেন বাড়ে, টেম্পারেচার বাড়লে কি, টেম্পারেচার মানে কি, তুমি টেম্পারেচার বাড়াচ্ছ মানে হিট দিচ্ছ, আর হিট মানে কি এনার্জি ঢুকছে, আর এনার্জি এখানে কিসে ঢুকছে না, কাইনেটিক এনার্জি হিসেবে ঢুকছে মলিকিউলের।
কাইনেটিক এনার্জি কি করবে না, কাইনেটিক এনার্জি যে রিয়াক্ট্যান্ট মলিকিউল আছে ওগুলোর যে এনার্জিটা বাড়িয়ে দেবে না, তো ওরা আরও বেশি বেশি ধাক্কা দেবে একে অপরকে, আর আরও বেশি বেশি রিয়াকশন হওয়ার চান্স বেড়ে যাবে। তো ইনক্রিজ ইন টেম্পারেচার ইনক্রিজ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড কলিশন ফ্রিকোয়েন্সি, মানে ধাক্কা খাওয়ার যে ফ্রিকোয়েন্সি সেটা বেড়ে যাবে, রেটটা বেড়ে যাবে। এর কারণে কেমিক্যাল রিয়াকশন রেটও বেড়ে যাবে। জেনারেলি প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাইজে রিয়াকশন রেট প্রায় ডাবল হয়ে যায়, মানে এতটাই টেম্পারেচার সেন্সিটিভ হচ্ছে রিয়াকশন রেট। তারপর হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য সলিড রিয়াক্টেন্ট। এটা একটা খুবই ইন্টারেস্টিং ফেনোমেনা, ঠিক আছে? এটা তোমরা অনেক জায়গাতেই পড়বে, বিশেষ করে সারফেস কেমিস্ট্রিতে পড়েছো হয়তো তোমরা, যে আমরা যদি ক্যাটালিস্টকে রিয়াকশানে একটা চাঙ্ক অফ ক্যাটালিস্ট, ঠিক আছে, এটা জাস্ট গোটা ক্যাটালিস্ট, এটা ধরো একটা বড় টুকরো টাইপের যদি দিয়ে দিই, তাহলে একটা রিয়াকশান রেট যতটা ফাস্ট হবে, আমরা যদি ওটাকে গুঁড়ো করে সেটা যদি ভালো করে দিই, তাহলে আমাদের রিয়াকশন রেট অনেক বেড়ে যাবে। কারণ রিয়াকশন রেট অনেক বাড়ার কারণ হচ্ছে যত আমরা গুঁড়ো করছি, গুঁড়ো করলে কি হচ্ছে, ফাইনালি ডিভাইড হচ্ছে। এবার যত ডিভাইড হচ্ছে তত সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, ভলিউম সেম থাকছে কিন্তু সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। সারফেস এরিয়া বেড়ে যাওয়ালে বেশি এক্সপোজার পাচ্ছে রিয়াকশানে, আর রিয়াকশানে বেশি এক্সপোজার পাওয়ার ফলে আমাদের রিয়াকশন রেট বেড়ে যাচ্ছে। আচ্ছা, ক্যাটালিস্ট তো আমরা জানি যে ক্যাটালিস্টের কাজ কি। ক্যাটালিস্টের কাজ হচ্ছে আমাদের রিয়াকশানের ব্যাপারটা হচ্ছে কি, যে সমস্ত কিছু তোমাদেরকে বলছে সমস্ত পলিউশনই রিয়াকশন হয় না। দেখো H2 মানে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস যদি আমরা একসঙ্গে রেখে দিই, তা আমরা দেখতে পারি যে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের রিয়াকশান যেটা হয়, সেই রিয়াকশানের যে থার্মোডাইনামিক্স যদি আমরা দেখি, সেটা হাইলি ফিজিবল দেখায়। ঠিক আছে, যে ওর যে চেঞ্জ ইন এন্ট্রপি, আই থিঙ্ক এন্ট্রপি না এনথালপি কিছু একটা সামথিং ছিল, যেটা হাইলি নেগেটিভ। তার মানে হচ্ছে যে ওই রিয়াকশনটা পসিবল, যে H2 এর সঙ্গে O2 রিয়েক্ট করে ওয়াটার তৈরি হওয়ার রিয়াকশনটা পসিবল। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে একটা এনার্জি ব্যারিয়ার থাকে, ঠিক আছে? সেই এনার্জি ব্যারিয়ারটা যতক্ষণ না ক্রস করছে ততক্ষণ অবধি রিয়াকশন প্রসিড করতে পারে না। আর এই এনার্জি ব্যারিয়ারটাকে কমাতে হেল্প করে ক্যাটালিস্ট। তোমরা যখন এরপরে আমি এটা দেখাবো তোমাদেরকে কোনো এক সময়, ঠিক আছে? বিশেষ করে এনজাইম কাইনেটিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট যে এনজাইম ক্যাটালিস্ট কেন, ওর কাজ কি। ওর কাজই হচ্ছে যে ওই যে এনার্জি ব্যারিয়ারটা থাকে ওইটাকে কমানো, মানে আগে যে এনার্জিটা না দিলে রিয়াকশনটা প্রসিড হচ্ছিল না, এখন তার থেকে কম এনার্জি দিলে রিয়াকশনটা প্রসিড হয়ে যাবে, ঠিক আছে? তো বেসিক্যালি ক্যাটালিস্ট আমাদের কি করছে, রিয়াকশন রেটটাকে বাড়াচ্ছে। কীভাবে না, অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমিয়ে দিয়ে। এয়ার ক্যাটালিস্ট কিন্তু কনজিউম হয় না, এটা কিন্তু মাথায় রাখবে, অনুঘটক। আচ্ছা, প্রেশার, হায়ার প্রেশার ইনক্রিজেস এফেক্টিভ কনসেন্ট্রেশন অফ দ্য গ্যাসেস অ্যান্ড ইনক্রিজিং রেট। তো তোমরা জানো গ্যাসের টেন্ডেন্সি হচ্ছে যে ডিফিউজ হয়ে যাবে, ছড়িয়ে যাবে, ঠিক আছে? তোমরা গ্যাসকে যে পাত্রে রাখো গ্যাসটা পুরোটাই অকুপাই করবে, ঠিক আছে? ওর কোনো স্পেসিফিক ভলিউম নেই, ওর কোনো স্পেসিফিক শেপ নেই, কিছু নেই। এবার যদি আমরা প্রেশার হাই দিই, তাহলে কি হয় না, গ্যাসের যে কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। কীভাবে না, মলিকুলসগুলো আস্তে আস্তে চেপে যাচ্ছে, তো একটা জায়গায় মলিকুলসগুলো আস্তে আস্তে মানে গ্যাদার হচ্ছে, সেগুলো জড়ো হচ্ছে, ঠিক আছে, জটলা পাকাচ্ছে। তো এবার যত বেশি জটলা পাকাবে তত বেশি তোমাদের কলিউশন হবে, আর তত বেশি কলিউশন হবে তত বেশি তোমাদের রিয়াকশন রেট বেড়ে যাবে। আচ্ছা, লাইটের কাজ কি? লাইটের কাজ হচ্ছে ফটোকেমিক্যাল রিয়াকশনসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ লাইটের কিছু এনার্জি থাকে। তো সুটেবল ওয়েভলেন্থের লাইট কি করতে পারে, রিয়াকশন রেটকে ইনিশিয়েট করতে পারে বা সেটাকে অ্যাক্সিলারেট করতে পারে। তারপর হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আগেই বললাম যে যদি আমরা কোনোভাবে অ্যাক্টিভেশন এনার্জিকে লোয়ার করতে পারি, সেটা ইউজিং ক্যাটালিস্ট বা অন্য কোনো উপায়, তাহলে আমাদের রিয়াকশন রেট ফাস্টার হবে। আচ্ছা, এবার আমরা পড়বো ল অফ মাস অ্যাকশন অ্যান্ড রিয়াকশন রেট। So law of mass action কি বলছে, at a constant temperature the rate of the chemical reaction is directly proportional to the product of the active masses of the reactants and each raised to the power equal to its stoichiometric coefficient. এই স্টয়শিওমেট্রিক কোএফিসিয়েন্ট কি, একটা রিয়াকশনকে যখন আমরা ব্যালেন্স করে দিই, ঠিক আছে, সেই ব্যালেন্স রিয়াকশন বা সমিত রাসায়নিক সমীকরণ যেটা থাকে, সেই সমীকরণে তার যে সহগ কোনো একটা কি বলবো,
তোমাদের রিয়াক্ট্যান্টের সঙ্গে যে সহগটা থাকে সেইটাকে আমরা এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলছি, ঠিক আছে। সেইটাকে আমরা পাওয়ারে রেজ করে দিই এবং যতগুলো আছে তাদের অ্যাক্টিভ মাসকে গুণ করে দিই, আর সেইটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন। এইটাই হচ্ছে আমাদের ল অফ মাস অ্যাকশন। তো যদি আমাদের ল অফ মাস অ্যাকশন কি লিখতে দেয়, তাহলে কিন্তু এটা অবশ্যই লিখতে হবে। So active mass is the effective concentration of a reactant that actually participates in a chemical reaction. তো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে বেসিক্যালি লিকুইডের ক্ষেত্রে আমরা কনসেন্ট্রেশন ধরে নিই, আর গ্যাসের ক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেশারটা ধরে নিই। অ্যাক্টিভ মাস বেসিক্যালি যে কনসেন্ট্রেশনটা এফেক্টিভ, মানে যেটা অ্যাকচুয়ালি রিয়াকশনে পার্টিসিপেট করছে, কাজ করছে। তো তুমি যে কনসেন্ট্রেশনে দেবে সেটাই কাজ করবে অবভিয়াসলি। তো সেটাই আমাদের এখানে হচ্ছে অ্যাক্টিভ মাস বা সক্রিয় ভর। And it influences the reaction rate as used in the law of mass action. Active mass is the molar concentration of the reactant in a homogeneous system or partial pressure in the gaseous system, আমি আগেই বললাম, taken in a dimensionless or concentration based form, ঠিক আছে। তো এখানে একটা রিয়াকশন তোমরা দেখতে পারো, যে সেটাকে কীভাবে আমরা দেখাচ্ছি, যে এখানে দেখো তোমরা স্মল এ ক্যাপিটাল এ একটা আমাদের রিয়াক্টেন্ট, স্মল বি ক্যাপিটাল বি, বি একটা আমাদের রিয়াক্টেন্ট যাদের আমাদের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট হচ্ছে স্মল এ আর স্মল বি। তো এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো এই রিয়াকশন রেট আমাদের বেসিক্যালি এই এর যে এফেক্টিভ কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস সেটা টু দি পাওয়ার এ, আর বি এর যে এফেক্টিভ কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভ মাস টু দি পাওয়ার বি, তার সঙ্গে প্রপোর্শনাল। এবার যেমন জানো প্রপোর্শনাল যে তুলতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয়, সেটাই হচ্ছে কে এখানে, এটাকে আমরা কি বলি, রেট কনস্ট্যান্ট, ঠিক আছে। এই রেট কনস্ট্যান্ট তোমাদের বারবার এরপর আসবে বিভিন্ন জায়গায়। সো রেট কনস্ট্যান্ট আমি যেটা বললাম, এই রেট ইকুয়েশনটা কিন্তু সবসময় ট্রু নাও হতে পারে, ঠিক আছে। তোমরা হয়তো কোনো রিয়াকশন দেখে গেস করতে পারো যে এইটা হয়তো তার রিয়াকশন রেট হবে, কিন্তু দেখা গেছে থিওরিটিক্যালি আর প্র্যাকটিক্যালি জিনিসটা সেম হয় না। একটা এক্সাম্পল দিই, এখানে আমরা N2O5 এই যে পার্টিকুলার কম্পাউন্ড আছে, এর যদি আমরা বিয়োজন দেখি বা ডিসোসিয়েশন দেখি, তাহলে দেখো তোমরা 4NO2, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। এবং এর অ্যাকচুয়ালি কী হওয়া উচিত, রেট ইকুয়েশন এখানে 2 আছে, তো N2O5 এর স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল টু হওয়া উচিত, কিন্তু দেখা গেছে এটা তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল টু হয় না, এটা সিম্পলি তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, স্কোয়ারের কোনো দরকার নেই। So rate constant definition কি না, rate constant is the basically rate of the reaction when the concentration of the each reactant is unity বা 1, ঠিক আছে। এগুলো যদি তোমরা সব 1 করে দাও, এই a টু দি পাওয়ার a স্মল a 1, b টু দি পাওয়ার b স্মল b যদি 1 করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে, r ইকুয়ালস টু k। তখন আমরা বলতে পারবো যে রিয়াকশন রেটই হচ্ছে কি, এটা রেট কনস্ট্যান্ট। বোঝা যাচ্ছে? চলো এবার হচ্ছে হাউ টু বিল্ড দ্য রিয়াকশন রেট ইকুয়েশন অফ দ্য এনি রিয়াকশন। সো কোনো একটা রিয়াকশনের রেট ইকুয়েশন তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে, ফার্স্ট রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন অ্যান্ড অ্যাজিউম জেনারেল রেট ল ইন টার্মস অফ দ্য রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন। The actual form of the rate equation is determined experimentally, usually by the initial rate method. Initial rate method মানে কি, এখানে বেসিক্যালি আমরা ধরো সাপোজ আমরা এ থেকে প্রোডাক্ট পি তৈরি হচ্ছে, এর সঙ্গে এ রিয়েক্ট করে প্রোডাক্ট পি তৈরি হচ্ছে, ঠিক আছে। ধরো আগেরটা যে কেসটা আমরা দেখলাম N2O5, ঠিক আছে। বেসিক্যালি কি, এখানে N2O5 আর একটা N2O5 এর সঙ্গে রিয়েক্ট করে এই NO2 আর O2 তৈরি করছে। তো এখানে তোমরা দেখতে হবে যে এই N2O5 এর কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কিভাবে আমাদের রিয়াকশনের রেট চেঞ্জ হচ্ছে, এইটা যদি আমরা মেজার করতে পারি, তাহলে আমরা রেট ইকুয়েশন ইজিলি ডেভেলপ করতে পারবো। By observing how the rate changes with the concentration and the order of the reaction with respect to each reactant is obtained, and these order are then substituted into the rate law expression. For elementary reaction, the rate equation can be written directly from the stoichiometry, but for more complex reactions, stoichiometric coefficient do not represent the reaction order. এই রিয়াকশন অর্ডার কি আমরা এরপরে পড়বো।
Once the rate law is known, the rate constant can be calculated using experimental data. রেট কনস্ট্যান্ট আমরা প্রথমে ক্যালকুলেট করতে পারবো না, আমাদের ফার্স্টে কি করতে হবে, রিঅ্যাকশন রেট ইকুয়েশন ডেভেলপ করতে হবে। যতক্ষণ রেট ল আমরা ডিটারমাইন করতে পারছি ততক্ষণ আমরা রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ডিটারমাইন করতে পারবো না। আর এটা করা যায় কি করে, না ইনিশিয়াল রেট মেথডে, যেখানে আমরা বেসিক্যালি কি করব, না আমরা রিঅ্যাকটেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ করব। এবার ধরো এ আর বি আছে, তার মধ্যে ধরো বি কনস্ট্যান্ট রাখলাম, এ চেঞ্জ করলাম, দেখলাম রিঅ্যাকশন রেট কীভাবে চেঞ্জ হচ্ছে। বা ধরো বি কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট রাখলাম, বি চেঞ্জ করলাম, তাহলে আমরা দেখবো কীভাবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে। এইভাবে আমরা গেস ওয়ার্ক করবো যে কীভাবে এখানে রিঅ্যাকশন অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে রেটে। ঠিক আছে, অনেক সময় ফ্র্যাকশনও হতে পারে। ঠিক আছে, চলো এবার হচ্ছে রেট কনস্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স। সো রেট কনস্ট্যান্ট রিমেইন কনস্ট্যান্ট ফর রিয়াকশন অ্যাট এ ফিক্সড টেম্পারেচার, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যদি টেম্পারেচার ফিক্স থাকে তাহলে কিন্তু রেট কনস্ট্যান্টও ফিক্সই থাকবে কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবার রেট কনস্ট্যান্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্ট কিন্তু রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন যাই হোক না কেন, রেট কনস্ট্যান্ট সেম থাকবে। ঠিক আছে, শুধু টেম্পারেচার চেঞ্জ হলে রেট কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে রেট কনস্ট্যান্ট ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার। ঠিক আছে, আমরা এটাও পড়বো। ঠিক আছে, কিভাবে চেঞ্জ হয়। ওকে, চলো এবার হচ্ছে রেট কনস্ট্যান্ট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য রিয়াক্টেন্ট। এবার যদি আমরা রিয়াক্টেন্টের নেচারই চেঞ্জ করে দিই, রিয়াকশনটার টাইপই চেঞ্জ করি, তাহলে তো অবভিয়াসলি রেট কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে না। চলো, প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য ভ্যালু অফ দ্য রেট কনস্ট্যান্ট। এটাও মাথায় রাখবে যে রেট কনস্ট্যান্ট কিন্তু ভ্যালু চেঞ্জ হতে পারে যদি সেখানে কোনো ক্যাটালিস্টের প্রেজেন্স থাকে। ঠিক আছে, অনুঘটকের উপস্থিতিতে রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক, এটাকে বাংলায় হার ধ্রুবক বলে। ঠিক আছে, সেই হার ধ্রুবকের মান পরিবর্তিত হয়ে যায়। ইচ কেমিক্যাল রিয়াকশন হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক রেট কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে মানে প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশনের জন্য একটা ইউনিক রেট কনস্ট্যান্ট আছে। দেন হচ্ছে ইউনিটস অফ দ্য রেট কনস্ট্যান্ট ডিপেন্ড অন দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, এটা আমরা অর্ডারটা দেখব এরপরে। চলো, হায়ার ভ্যালু অফ দ্য রেট কনস্ট্যান্ট ইন্ডিকেটস ফাস্টার রিয়াকশন, তার মানে রেট কনস্ট্যান্টের ভ্যালু যত হাই হবে রিয়াকশন আমাদের তত ফাস্ট হবে। চলো, এইবার আমি বলেছিলাম যে অর্ডার আর মলিকুলারিটি আসবে, তাই অর্ডার আর মলিকুলারিটিটা কি আমরা একবার দেখে নিই। খুবই সহজ, কোনো টাফ কনসেপ্ট নয়। তো তোমরা দেখেছো যে রেট অফ মাস ল অ্যাকশন থেকে যে কীভাবে আমরা একটা রিয়াকশন রেটকে লিখতে পারি। তো এখানে এই যে আমাদের যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলোর যে যোগফল, এই যে পাওয়ারগুলোর যে আমাদের অ্যাডিশন প্রোডাক্ট, ঠিক আছে, যোগফল যেটা, সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের where m and n are experimentally determined, the order of the reaction equals to m plus n. ঠিক আছে, তাহলে এখানে যদি আমাদের রিয়াকশন রেট a স্কোয়ার আর b এর সঙ্গে আমাদের ইয়ে হয়, প্রপোর্শনাল হয়, ঠিক আছে, সমানুপাতিক হয়, তাহলে আমাদের অর্ডার কী হবে, 2 + 1 = 3, তার মানে এটা থার্ড অর্ডার রিয়াকশন। ঠিক আছে, এবার যদি 1 1 হয় তো 2 সেকেন্ড অর্ডার রিয়াকশন, যদি শুধু একটা থাকে তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন একটাই আছে, যদি কোনো কিছু না থাকে তার মানে 0 অর্ডার রিয়াকশন। ঠিক আছে, এগুলো আমরা পরে পড়বো। আর মলিকুলারিটি কি, মলিকুলারিটি হচ্ছে যে কতগুলো রিয়াক্টিং স্পিসিস আমাদের ইনভলভ হচ্ছে, যে আমার একটা মলিকুল ইনভলভ হচ্ছে, না একটা মলিকুল আরেকটা মলিকুলের সঙ্গে ইনভলভ হচ্ছে, নাকি আমাদের একই সঙ্গে তিন রকমের মলিকুল ইনভলভ হচ্ছে। এইগুলোই হচ্ছে আমাদের একটা রিয়াকশনের মলিকুলারিটি, যার সঙ্গে কিন্তু অর্ডারে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মানে বেসিক্যালি ধরো কোনো একটা রিয়াকশনে একটাই মলিকুল তার নিজেদের মধ্যে রিয়াক্ট করে প্রোডাক্ট দিচ্ছে, তার মানে এখানে মলিকুলারিটি 1 হবে। ঠিক আছে, আবার এর সঙ্গে বি রিয়াক্ট করে করছে তখন 2 হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মলিকুলারিটি। মলিকুলারিটির কিছু টাইপস আছে রিয়াকশনে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে ইউনিমলিকুলার রিয়াকশন, যেখানে আমাদের একটাই মলিকুল ইনভলভ থাকবে। আর ইউনিমলিকুলার রিয়াকশন ইনভলভস দ্য পার্টিসিপেশন অফ ওয়ান রিয়াক্টিং স্পিসিস ইন এলিমেন্টারি স্টেট। ঠিক আছে, বায়োমলিকুলার রিয়াকশন এখানে আমি বলেছি দুটো রিয়াক্ট্যান্ট থাকবে। ঠিক আছে, যেমন 2NO + O2 = 2NO2। ঠিক আছে, এর NO একটা মলিকুল আর O2 একটা মলিকুল, এই দুজন রিয়াক্ট করছে, তো এটা বায়োমলিকুলার। ট্রাইমলিকুলার রিয়াকশন খুবই রেয়ার হয়ে থাকে। ঠিক আছে, এখানে ভালো করে দেখো 2NO + O2। ঠিক আছে, 2NO2, এখানেও ভালো করে দেখো। অ্যাকচুয়ালি এখানে আমরা এনোটাকে অ্যাকচুয়ালি এটা যদি 2 দিয়ে হাফ করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে দুটো এক একটা করে ধরছি, কিন্তু এখানে 2NO আছে মানে হচ্ছে দুটো NO মলিকুল,
প্লাস একটা O2, সেটা মিলে তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ট্রাই মলিকুলার রিয়াকশন, ঠিক আছে? এটা মলিকুলারিটি হচ্ছে 3, মানে 3টে রিয়াক্টিং স্পিসিস থাকবে। আচ্ছা, এবারে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে টাইপস অফ রেট ল। ঠিক আছে, রেট ল এর কি টাইপস? তো এই যে রেট ল, যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম যে আমরা যদি এইভাবে লিখি সেটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল রেট ল, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাকে যেটা আমরা ইন্টিগ্রেট করে দেবো সেটা হবে ইন্টিগ্রেটেড রেট ল। তারপর হচ্ছে জিরো অর্ডার রেট ল, ঠিক আছে? তারপর আমরা পড়বো ফার্স্ট অর্ডার রেট ল, তারপর সেকেন্ড অর্ডার রেট ল, ঠিক আছে? তারপর nth অর্ডার রেট ল। তো ভালো করে দেখো, জিরো অর্ডার রেট লতে কি হয় না, রেট আমাদের কোনো রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করে থাকে না। তো এখানে তাই জন্য কোনো কনসেন্ট্রেশন নেই, শুধুমাত্র রেট কনস্ট্যান্ট রয়েছে। ফার্স্ট অর্ডার রেট লতে দেখো, এখানে সিম্পলি একটা রিয়াক্টেন্টেরই কনসেন্ট্রেশন রয়েছে, তার মানে এর পাওয়ার 1, তার মানে ফার্স্ট অর্ডার, ঠিক আছে? তাহলে এখানে অর্ডার হচ্ছে আমাদের 1। সেকেন্ড অর্ডার দেখো এ আর বি আছে, তার মানে দুজনেরই 1 1 করে পাওয়ার, তো 1 + 1 2। এবার nth অর্ডার রেট ল কি হবে, না a টু দি পাওয়ার n, ঠিক আছে? যদি 3 হয় 4 হয়, ঠিক আছে, তাহলে এখানে n = 4 হবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমরা ডিটারমাইন করে থাকবো। এবার কিছু বেসিক টার্মস, ঠিক আছে? তো হাফ লাইফ কি না, হাফ লাইফ হচ্ছে যে একটা রিয়াকশন 50% কমপ্লিট হতে কত টাইম লাগে, বেসিক ফান্ডা এটাই হাফ লাইফে, আর কিচ্ছু নেই। একটা রিয়াকশন 50% কমপ্লিট হতে যে টাইমটা লাগে সেটাকে আমরা হাফ লাইফ বলি, ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমার রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ইনিশিয়ালি যা ছিল তার 50% রিডিউস হয়ে, ঠিক আছে, আসতে যে টাইমটা আমাদের যাচ্ছে সেটা হচ্ছে হাফ লাইফ। ওকে, আচ্ছা, এখানে কিছু ইন্টিগ্রেশনের ফর্মুলা আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? যেটা আমাদের লাগবে এরপরে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস সি, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে? তোমরা এটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ফর্মুলা। তোমরা যদি ডেফিনিট ইন্টিগ্রেশন ইউজ করো তাহলে তোমাদের এখানে লিমিট বসে যাবে, যে আমরা এই লিমিট থেকে এই লিমিটের মধ্যে করছি, তো সেক্ষেত্রে এই ইন্টিগ্রাল কনস্ট্যান্টে কোনো দরকার থাকবে না, এটা আমরা দেখতে পাবো। তারপর যদি কোনো আমাদের কনস্ট্যান্ট থাকে, যেমন কি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এখানে সিম্পলি কেটা বাইরে চলে যাবে আর ডিটির ইন্টিগ্রেশন হবে। তো ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে সিম্পলি ধরো ডিএক্স এর মতোই হচ্ছে ডিটির ইন্টিগ্রেশন টি হবে। তো এবার টি হওয়ার পর কে এর সঙ্গে টি গুণ হয়ে যাবে কেটি। তারপর ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এল এন এক্স, ঠিক আছে? লগারিদম, ন্যাচারাল লগারিদম যেটা আছে এটাকে আমরা বলি। তারপর এক্স টু দি পাওয়ার মাইনাস এন ডিএক্স, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন বাই 1 মাইনাস এন, ঠিক আছে? বেসিক্যালি এটা এইভাবে না ভেবে আমরা ভাবতে পারি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। তো এখানে সিমিলারলি মাইনাস এন প্লাস 1 বাই মাইনাস এন প্লাস 1, যেটাকে ঘুরিয়ে লেখা হয়েছে 1 মাইনাস এন বাই 1 মাইনাস এন, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এন বাই 1 মাইনাস এন। ওকে, চলে, এটা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন। এরকমভাবে দুটো টার্ম বসবে, দুটো লিমিট বসবে, ঠিক আছে? এটা আমরা দেখতে পাবো পরে। আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়বো জিরো অর্ডার রেট ল। তো জিরো অর্ডার রেট লটা কি? আচ্ছা, ইন আ জিরো অর্ডার রিয়াকশন দ্য রেট ডাজ নট ডিপেন্ড অন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াকশন। আমি আগেই বলেছি। সো ফর এক্সাম্পল, দ্য ডিকম্পোজিশন অফ দ্য হাইড্রোজেন আয়োডাইড অন এ গোল্ড ক্যাটালিস্ট ইজ এ জিরো অর্ডার রিয়াকশন, ঠিক আছে? এটা এক্সাম্পল তোমরা পেয়ে গেলে, যদি তোমাদের জিজ্ঞেস করো জিরো অর্ডার রিয়াকশন একটা এক্সাম্পল দিতে, তোমরা বেসিক্যালি দেবে ডিকম্পোজিশন অফ দ্য হাইড্রোজেন আয়োডাইড 2HI = H2 + I2, এটা জিরো অর্ডার রিয়াকশন, মানে এখানে বেসিক্যালি আমাদের এইচ এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, তাই রেট ইকুয়ালস টু কে HI টু দি পাওয়ার 0, তাহলে রেট ইকুয়ালস টু কে। এবার এটা আমরা রেট ল কি করে ডিটারমিন করবো, ইন্টিগ্রেটেড রেট ল। তো ফার্স্টে আমাদের ডিফারেন্সিয়েটরটা বার করতে হবে। তো ডিফারেন্সিয়েটরটা বার করার জন্য আমাদের ফলো করতে হবে জিরো অর্ডার কাইনেটিক্স, ঠিক আছে? তাহলে এখানে আমি দেখো, প্রথমেই আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে স্মল a ক্যাপিটাল A টু দি পাওয়ার পি। ধরো তোমাদের কোনো একটা কেমিক্যাল রিয়াকশন এরকম। এবার এই রিয়াকশন রেট কী হবে, তাহলে আর ইকুয়ালস টু কে হচ্ছে আমাদের রেট কনস্ট্যান্ট, এই ডে থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের রিয়াক্টেন্টের যে অ্যাক্টিভ মাস কনসেন্ট্রেশন, আর আলফা হচ্ছে গিয়ে আমাদের অর্ডার, যেটা এখানে স্মল এ হতে পারতো কিন্তু স্মল এ নাও হতে পারে, তাই জন্যই আমি দিয়েছি আলফা। এবার যদি আলফা 0 হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্মল আর ইকুয়ালস টু কে আলফা এ টু দি পাওয়ার 0। তাহলে এখানে এ টু দি পাওয়ার 0 মানে এটা 1 হয়ে গেল। কোনো কিছু টু দি পাওয়ার 0 থাকা মানেই সেটা হচ্ছে 1।
এবার আর ইকুয়ালস টু কে, এবার এই আর কে আমরা ডিনোট করব মাইনাস ডিএ বাই ডিটি। তোমাদের যদি মনে থাকে যে আমরা ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট ডিটারমাইন করেছিলাম, তো সেখানে আর ইকুয়ালস টু কি দিয়েছিলাম, মাইনাস ডিএ বাই ডিটি। তো সেটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। এবার আমরা যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম, এবার এটাকে আমাদের ইন্টিগ্রেটও করতে হবে। তো দেখে না কিভাবে ইন্টিগ্রেট করেছি আমরা। তো এখানে নেগেটিভ সাইনটা দিয়েছি যেহেতু কনসেন্ট্রেশন ডিক্রিজ হচ্ছে, তো মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়ালস টু কে। দেন এখানে আমরা কি করেছি, ডিটাকে এদিকে নিয়ে গেছি ওই সাইডে, তো মাইনাস ডিএ বাই কে ডিটি। দুদিকে আমরা ইন্টিগ্রেশন চাপিয়েছি, খুবই সহজ, কোনো ভয় খাওয়ার কিছু নেই। দুদিকে আমরা ইন্টিগ্রেশন চাপিয়েছি। এবার এই ডিএ ইন্টিগ্রেশন চাপানো মানে কি না, এই ডিএ স্মল চেঞ্জটাকে আমরা বারবার বারবার করে অ্যাড করব, অ্যাড করে পুরো আমরা রেজাল্টটা পাওয়ার চেষ্টা করব, যে পুরোপুরি অ্যাকচুয়ালি কি হয়েছে। আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল A0, মানে A0 থেকে স্টার্ট হয়েছে, সেখান থেকে আমাদের এতে এসছে, তো এই গ্রাফটা এইভাবে নেমেছে। তার মধ্যে একটা ছোট্ট পার্টকে আমরা ডিএ হিসেবে ভাবছি। এবার এই পার্টিকুলার রেট অবস্থায় আমরা রেট ইকুয়েশন জানি, কিন্তু আমাদের পুরো হোল পিকচারটা চাই। হোল পিকচার চাওয়ার জন্য আমাদের এই A0 থেকে A অবধি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, আর A0 থেকে A ইন্টিগ্রেশন করলেই আমরা পাবো। আর সেখানে দেখতে পাচ্ছি A0 টু A অবধি আমাদের ইন্টিগ্রেশন করেছে, এদিকে 0 থেকে T অবধি ইন্টিগ্রেশন করেছি, কারণ যখন আমাদের A0 কনসেন্ট্রেশন তখন আমাদের টাইম পয়েন্টটা 0, আর তারপর টাইম T হওয়ার পর আমাদের কনসেন্ট্রেশন কমে গেছে, তো তখন আমাদের A সিম্পল, আর সেটা টাইম পয়েন্ট আছে T। তো এবার এই ডেফিনিট ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ডি এর ইন্টিগ্রেশন হলে কি হবে না, ইন্টিগ্রেশন করে শুধু এই আসবে। এবার এবার সেটাকে আমরা কি করব না, এর জায়গায় এবার একবার এ বসবে, আর তারপরে একবার A0 বসবে, ঠিক আছে, আর সেটা মাঝখানে মাইনাস হবে। তাহলে ঠিক আছে, তাহলে এ বসলাম, ঠিক আছে, তারপরে মাইনাস A0 হবে, কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে উল্টো লিখেছি, কারণ হচ্ছে এখানে মাইনাস সাইন আছে। মাইনাস সাইন কি করবে, তাহলে মাইনাস এই থার্ড ব্র্যাকেটে করবে, তো যেটা রয়েছে মাইনাস থার্ড ব্র্যাকেটে, আর এখানে মাইনাস A0 ছিল, তার আগে মাইনাস বসেছে এই মাইনাসটা, তো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা আগে বসে গেল, তো A0 মাইনাস A ইকুয়ালস টু কেটি। তাহলে A ইকুয়ালস টু মাইনাস কেটি প্লাস A0, ঠিক আছে। এই ইকুয়েশন কিন্তু সারা জীবন কাজে লাগবে যদি তোমরা এগুলো নিয়ে পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। এবার হাফ লাইফ কী করে ডিটারমাইন করবো, খুবই সহজ। বেসিক্যালি ইকুয়েশন তো আমাদের হাতের মুঠে চলে এসছে, তুমি হাফ লাইফের ডেফিনেশন জানো, যে হাফ লাইফ হচ্ছে সেই টাইমটা, যদি আমরা হাফ লাইফকে টি হাফ ধরি, যে এই টি হাফটা কতটা হবে, যে কত টাইমে আমাদের হবে। তো টি হাফে কী হবে, টি হাফে আমাদের এই যে এ ফাইনাল কনসেন্ট্রেশন, যেটা আমাদের বেসিক্যালি যে ইনিশিয়াল ছিল তার হাফ হয়ে যাবে। তো বেসিক্যালি ইনিশিয়ালি হাফটা হবে A0/2। তো এবার আমি টি হাফ বসাবো, এই কে টি যে টিটা আছে টির জায়গায় টি হাফ বসাবো, টি হাফ বসালে তখন আমাদের এই এ ফাইনাল কনসেন্ট্রেশন হবে A0/T, সরি 2। আর A0/2 হলে তখন তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, ক্যালকুলেট করে তোমরা কীভাবে A0/2কে, বোঝা গেল। চলো, তো এবার হচ্ছে এটাই আমাদের ইকুয়েশন, ঠিক আছে, যে A ইকুয়ালস টু মাইনাস কেটি A0। এবার এটাকে আমরা Y ইকুয়ালস টু mx প্লাস সি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যার সঙ্গে কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি না, A ইকুয়ালস টু ওয়াই, এম ইকুয়ালস টু মাইনাস কে, ঠিক আছে, আর এক্স ইকুয়ালস টু যে টি। এখানে ওয়াইটা আমরা ওয়াই এক্সেসে আমরা কি নিয়েছি, বেসিক্যালি আমাদের এর কনসেন্ট্রেশন নিয়েছি, আর এক্স এক্সেসে আমরা টি নিয়েছি, টাইম নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি গ্রাফ পাবো, কারণ এটা ওটাকেই ফলো করছে, যেহেতু মাইনাস কি আছে মানে নেগেটিভ আছে স্লোপটা, তাই জন্য গ্রাফটা নিচে নামবে, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ গ্রাফটা নিচে নামছে, ঠিক আছে। আর এখানে সি হচ্ছে আমাদের A0, যেটা হচ্ছে ইন্টারসেপ্ট, দেখতে পাচ্ছ A0, যেটা আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন এখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে আস্তে আস্তে কমছে। তাহলে বেসিক্যালি এখানে আমাদের লাইনটা একটা স্ট্রেট লাইন হচ্ছে। আর এখানে ইউনিটটা দেখে নেবে, এখান থেকে বারবার কোয়েশ্চেন্স আসে যে ইউনিট অফ দ্য আর কি না, মোল পার লিটার, ঠিক আছে, এটা খুবই সহজ। তার মানে ইউনিট অফ দ্য কে কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে তোমার কে ইউনিট কী করে পাবে, কে ইউনিট হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে এখানে দেখো, এখানে বেসিক্যালি কনসেন্ট্রেশন রয়েছে, দুটোকে মাইনাস করে কনসেন্ট্রেশনই আসবে, ইকুয়ালস টু কেটি। তাহলে বেসিক্যালি কনসেন্ট্রেশন বাই টাইম করে দিলেই আমাদের রেট কনস্ট্যান্টের ইউনিট আমরা পেয়ে যাব, তো মোল পার লিটার পার সেকেন্ড। এবার আমরা পড়বো ফার্স্ট অর্ডার রেট ল, এটা সিমিলার ওয়েতেই হবে। ইন এ ফার্স্ট অর্ডার রিয়াকশন দ্য রেট ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য ওয়ান অফ দ্য রিয়াক্টেন্ট। এর এক্সাম্পল হচ্ছে 2N2O5 ইকুয়ালস টু 4NO2 প্লাস O2। এখানে রেট হচ্ছে আমাদের KN2O5 এর সঙ্গে আমাদের প্রপোর্শনাল। এরও আমাদের কাইনেটিক্সটা ডিটারমাইন করতে হবে।
তো আমরা আগেই দেখেছি আর ইকোয়াস টু কে এ টু দি পাওয়ার আলফা দেখিয়েছিলাম, এবার আলফাটা আগের ক্ষেত্রে 0 ছিল, এবার 1 হয়ে গেল, তাহলে এখানে 1 হতে কী থাকবে, এটা থেকে যাবে। এবার ইকুয়েশনটা আমরা সাবস্টিট করে দেবো মাইনাস ডিএ বাই ডিটি দিয়ে। এবার বেসিক্যালি কিছু নেই, এটাকে এদিকে নিয়ে আসবো কারণ সেম জিনিসগুলোকে সেম দিকে, আর ডিটাকে ওদিকে নিয়ে যাব, দুদিকে ইন্টিগ্রেশন চাপাবো। এবার এর ইন্টিগ্রেশন করলে এলএন এ আসবে, এবার এলএন এটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর তার উপর দুটো লিমিট রাখলাম। এবার এলএন এতে একবার এ বসবে আর একবার A0 বসবে আর তাদের মাঝখানে মাইনাস থাকবে। এবার যেহেতু বাইরে মাইনাসটা, তাই আমি জিনিসটাকে উল্টে দিলাম। এবার উল্টে দিলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, যেটাকে আমরা এই ফর্মে লিখবো ln a ইকুয়ালস টু মাইনাস কেটি প্লাস ln a0। এর আরও একটা ফর্ম হয় যেটা আমরা নেগেটিভ লগারিদমকে যদি তুলে দিই তাহলে ই টু দি পাওয়ার চলে আসে, ঠিক আছে। মানে বেসিক্যালি ওটা আমি এখানে দেখানো হয়নি, ঠিক আছে। তোমরা যদি চাও আমি পরে দেখিয়ে দিতে পারি, না তো তোমরা বইতেও দেখে নিতে পারো। ওটা ই টু দি পাওয়ার দিয়ে একটা ইকুয়েশন হয়, ঠিক আছে। ওটা কিছুই নয়, এই নেগেটিভ ন্যাচারাল লগারিদমটাকে তুলে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু আমরা এই ইকুয়েশন দিয়েও কাজ চালিয়ে নিতে পারি, তোমরা যদি ইকুয়েশনও শেষ করে দাও কোনো অসুবিধা নেই, তাই কোনো ভুল নেই, একদম সম্পূর্ণ নির্ভুল। চলো হাফ লাইফ কী হবে, সিমিলার ডেফিনিশন, আমাদের টি হাফে এই কস্ট হবে A0/T2। তাহলে আমরা বেসিক্যালি কী করবো, আবার সে সাবস্টিটিউট করে দেবো, টি হাফটা দিয়ে সাবস্টিটিউট করে দেবো, ln a ফাইনাল কনসেন্ট্রেশন ln a0/2 হয়ে যাবে। তারপর তোমরা কাটাকাটি করে দেখতে পাবে যে এখানে ln a0 মাইনাস ln a0/2, ঠিক আছে। এখানে আমরা মাইনাস করলে কি হয়, এটা অ্যাকচুয়ালি ডিভাইড হয়ে যায়, লগারিদমের যদি আমরা মাইনাস করে ডিভাইড হয়ে যায় তাহলে a0/2, যেটা বেসিক্যালি আমাদের কাটাকাটি করে হয়ে যাবে ln2/k, ln2 এর ভ্যালু হচ্ছে 0.6993/k। এটা কিন্তু বারবার কোয়েশ্চেন্স আসে, বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন্স আসে, গেট ফেট অনেক জায়গায় কোয়েশ্চেন্স আসে এর উপর থেকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট অর্ডারে হাফ লাইফ, ঠিক আছে, এটা সারা জীবন কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন পাচ্ছি, যেটাকে আমরা y cos mx প্লাস এর সঙ্গে ইয়ে করতে পারি, কম্পেয়ার করতে পারি, যেখানে আমরা y কি নেব, ln এ নেব, আর আমরা x অ্যাক্সিসে t নেব, তাহলে আমরা এগেইন একটা কি পাবো না, স্ট্রেট লাইনের গ্রাফ পাবো, ঠিক আছে। আর যদি আমরা এটা না করি, আমরা যদি নেগেটিভ লগারিদম না নিই, নেগেটিভ লগারিদম বলছি, ভুল বললাম, লগারিদম অফ যদি a না নিই, মানে ন্যাচারাল লগারিদম a যদি না নিই, আমরা যদি সিম্পল এর সঙ্গে টাইমের গ্রাফ যদি ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছ গ্রাফটা কীভাবে ফলো করছে, দেখতে পাচ্ছ এটা একটা প্যারাবোলিক হয়ে যাচ্ছে গ্রাফটা, ঠিক আছে। চল পরাবৃত্তাকার। আর ইউনিটটা খুব ইম্পর্টেন্ট, এই ইউনিট হচ্ছে বেসিক্যালি সেকেন্ড ইনভার্স, কারণ এখানে দেখতে পাচ্ছ টি হাফ ইকুয়ালস টু 0.693/k। তো যদি আমরা এখানে কেটা করে নিই আর টি হাফটা দিকে নিয়ে আসি, তো বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ বেসিক্যালি আমাদের টাইম থাকবে, মানে বেসিক্যালি এখানে আমাদের এখান থেকেও তোমরা দেখতে পারো, অসুবিধা নেই, ln a0 বাই মাইনাস ln a, এটা বেসিক্যালি ln a0/a হয়ে যায়। আর a0/a দুটোই হচ্ছে কনসেন্ট্রেশন, তো কনসেন্ট্রেশন কেটে যাচ্ছে, কেটে গেলে কী হবে, বেসিক্যালি আমাদের কিছু থাকবে না কনসেন্ট্রেশনের টার্ম। তো আর এদিকে কে টি ছিল, তার টিটা ওদিকে চলে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে বেসিক্যালি সেকেন্ড ইনভার্স। এর ইউনিট থেকেও কিন্তু বারবার কোয়েশ্চেন্স আসে বিভিন্ন জায়গায়। আচ্ছা, এবার হচ্ছে সেকেন্ড অর্ডার রেট ল। সেকেন্ড অর্ডার রেট ল সিমিলার ওয়েতেই হবে, ভয় পাওয়ার কিছু নেই। ইন আ সেকেন্ড অর্ডার রিয়াকশন দ্য রেট ইজ প্রপোর্শনাল টু দ্য সেকেন্ড পাওয়ার অফ দ্য concentration of the one of the reactant. Example, for the decomposition of the NO2 follows second order with respect to NO2. 2NO2 gas equals to 2NO gas plus O2 gas, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে NO2 স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ঠিক আছে। রেট ইকুয়ালস টু K NO2 হোল টু দি পাওয়ার 2। এরও আমাদের কাইনেটিক্সটা ডেভেলপ করতে হবে, তো সিমিলার ওয়েতে a টু দি পাওয়ার ওখানে 1 ছিল, এবার a টু দি পাওয়ার 2 হবে, আর কিছুই না, সব সেমই থাকবে। শুধু এখানে আমাদের যখন ইন্টিগ্রেশন হবে তখন আমাদের কি হবে, a টু দি পাওয়ার 2 ছিল, তো এটা a টু দি পাওয়ার -2 ভাবতে পারো, কারণ এটা আমাদের রেসিপ্রোকাল আছে, তো আমরা পাওয়ারটাকে -2 করে নিলাম, তো -2 a টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন করলে কী হবে না, a টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তাহলে -2 প্লাস 1 মানে হচ্ছে -1, তো মাইনাসটা বাইরে চলে আসবে, আর ওদিকে a টু দি পাওয়ার -2 প্লাস 1 সেটা হয়ে যাবে কি না, a টু দি পাওয়ার -1, যেটা বেসিক্যালি 1/a হয়ে যাবে, সেটাই আমি লিখেছি -1/a, ঠিক আছে। এবার দেখে বেসিক্যালি মাইনাস মাইনাস কেটে যাবে, তো 1/a, আর এদিকে a আর a0টা থেকে যাবে, তো এবার সে সিম্পলি 1/a আর -1/a0 বসে গেল ইকুয়ালস টু kt। তো তোমরা এখানে গ্রাফটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার সিমিলারলি তোমরা হাফ লাইফও ক্যালকুলেট করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে বেসিক্যালি 1/a ইকুয়ালস টু kt প্লাস 1/a0, এটাকে আমরা y ইকুয়ালস টু mxc প্লাস গ্রাফের সঙ্গে কভার করতে পারি, কম্পেয়ার করতে পারি।
তুলনা করতে পারি। তো তুলনা করে আমরা ওয়াইটাকে আমরা 1/a নেবো আর এক্সে আমরা কি নেবো, টি নেবো। তো তোমরা দেখছো আবার স্ট্রেট লাইন পাচ্ছি, কিন্তু এখানে আমার এমটা পজিটিভ, এটা মাথায় রাখবে, স্লোপটা পজিটিভ কে, তাই জন্য এখানে কিন্তু গ্রাফটা বাড়ছে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যে তোমরা ভাবছো যে কী করে রিয়াক্ট্যান্স সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে পারে, কিন্তু তোমরা খেয়াল করো যেখানে 1/a আছে, নট এ। ঠিক আছে, ওকে। এরও ইউনিট ইম্পর্টেন্ট, মোল ইনভার্স লিটার সেকেন্ড ইনভার্স। তোমরা এটা কিন্তু সিম্পলি ক্যালকুলেট করে নিতেই পারো এখান থেকে, ঠিক আছে, এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, এটা আমি আর করে দেখাচ্ছি না। তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানিও, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। চলো, আমরা এতক্ষণ যা যা পড়লাম এখানে তাতে কুইক সামারি দেওয়া আছে, এটা তোমাদের পড়ার সুবিধার জন্যই দেওয়া, তোমরা দেখতে পারো। এটা তোমাদের ইজিলি মনে থাকবে, চট করে পরীক্ষার আগে ঝটাঝট মনে পড়ে যাবে। চলো, nth অর্ডার রেট ল, এটা একটু টাফ আছে, কিন্তু কিছু টাফ নেই, অত ভয় পাওয়ার কিছু নেই। আমরা যদি সেকেন্ড অর্ডার করতে পারি তো আমরা nth অর্ডারও করতে পারবো। ঠিক আছে, তো এটা দেখে না nth অর্ডারটা কীরকম। এখানে সিম্পলি a টু দি পাওয়ার n হবে, তো আবার সেই সিম্পলি a টু দি পাওয়ার n এদিকে চলে আসবে, তো a টু দি পাওয়ার nটাকে আমরা a টু দি পাওয়ার মাইনাস n লিখতে পারি। তো আমাদের ইন্টিগ্রেশন করার পর a টু দি পাওয়ার মাইনাস n প্লাস ওয়ান হয়ে যাবে, নিচে মাইনাস n প্লাস ওয়ান থাকবে। এবার এটাকে আমরা আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে, তোমরা যদি ভালো করে দেখো মাইনাস সাইনগুলোকে একটু খেয়াল করো, সাজিয়ে গুছিয়ে আমাদের এই ইকুয়েশনটা এই ফর্মে আসছে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে এর হাফ লাইফ। তো সেই সিমিলার কনসেপ্ট হাফ লাইফের ক্ষেত্রে, তো এখানে সিম্পলি হাফ লাইফটা বসিয়ে দিলাম। তো এইখানে হাফ লাইফের ফর্মুলা চলে এলো। আমি জানি না তোমাদের এটা পরীক্ষায় দেবে কিনা, দেওয়ার চান্স কমই আছে, বাট স্টিল আমি বলবো একবার দেখে যেও। ঠিক আছে, কিছু হাতি ঘোড়া নেই। ঠিক আছে, তোমাদের যদি চাও স্টিল বুঝতে অসুবিধা হয় আমাকে একবার অ্যাপ্রোচ করো, এখানে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি ধাপে ধাপে। তোমরা যদি ম্যাথসে মানে ম্যাথসে কোনো যদি প্রবলেম না থাকে তাহলে এটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো, এবার হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, তো কোনো রিয়াকশন অর্ডার কী করে আমরা ডিটারমাইন করব। ঠিক আছে, তো এটা ডিটারমাইন করার জন্য দুটো মেথড আছে, একটা হচ্ছে হাফ লাইফ মেথড। হাফ লাইফ মেথডে কী করা হয় না, হাফ লাইফ মেথড ডিটারমাইন্স দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন বাই স্টাডিং হাউ আ হাফ লাইফ ভ্যারিজ উইথ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি তিনটে টাইপের রিয়াকশন, জিরো আর ফার্স্ট আর সেকেন্ড অর্ডারে আমি কি করেছি, হাফ লাইফগুলো দিয়েছি। তো এখানে ভালো করে দেখো, জিরো অর্ডারের ক্ষেত্রে হাফ লাইফ কিন্তু আমাদের রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করছে, কিন্তু ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ডিপেন্ড করছে না। আর সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু আমাদের রেসিপ্রোকালের সাথে ডিপেন্ড করছে। তো এই চেঞ্জটাকেই আমরা যদি অবজার্ভ করতে পারি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমরা রিয়াকশনের অর্ডার কি। ঠিক আছে, চলো, তো এখানে দেখো আমি একটা তোমার টেবিল করে দিয়েছি, যে যদি টি হাফ ইনক্রিজেস হয় তাহলে আমাদের যদি আচ্ছা না সরি ভুল বললাম, যদি আমাদের ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়ানো হয় আর তাতে যদি টি হাফ বেড়ে যায়, তার মানে এটা ডিটারমাইন করছে জিরো অর্ডার রিয়াকশন। যদি টি হাফ আমাদের কোনোভাবেই চেঞ্জ না হয়, এ জিরো যাই হোক না কেন আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তাহলে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর যদি আমাদের ইনিশিয়াল কনসেন্ট্রেশন যদি বাড়ানোর সঙ্গে সঙ্গে টি হাফ ডিক্রিজ করে যায়, তাহলে সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন। ঠিক আছে, হাফ লাইফ মেথড রিয়াকশনের ক্ষেত্রে আমাদের কিন্তু এটাই বলতে হবে যে হাফ লাইফ মেথডে কীভাবে আমরা রিয়াকশনের অর্ডার ডিটারমাইন করছি। চল, এরপরে আমরা পড়ব ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্লট অফ দ্য জিরো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অর্ডার রিয়াকশনস। ঠিক আছে, এটা একটু দেখে নাও যে আমাদের এটা আমরা অলরেডি দেখে এসেছি, এখানে একটা সামারি দেওয়া আছে। তো এবার আমরা যে মেথডটা সেটা পড়বো, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল মেথড। এই মেথডটা একটু কমপ্লিকেটেড, বাট কতটা ঝামেলার কিছু নেই। ঠিক আছে, তো বেসিক্যালি ডিফারেন্সিয়াল মেথড ডিটারমাইন্স দ্য অর্ডার অফ দ্য রিয়াকশন বাই ইউজিং ইনিশিয়াল রেটস মেজার্ড অ্যাট ডিফারেন্ট রিয়াক্টেড কনসেন্ট্রেশন। ঠিক আছে, বেসিক্যালি আমরা রিয়াক্টেড কনসেন্ট্রেশনকে চেঞ্জ করে 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 আমরা রিয়াকশন রেটটাকে আমরা মেজার করবো ইনিশিয়ালি, যে কতটা কি চেঞ্জ হচ্ছে, সেখান থেকে আমরা গ্রাফ প্লট করে অর্ডার বোঝার চেষ্টা করব। তো জেনারেল রেট ল হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, যেখানে আমরা জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে। এবার এক্সপেরিমেন্টসকে পারফর্ম করবো বাই চেঞ্জিং ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট ওয়াইল কিপিং দ্য আদার কন্ডিশনস কনস্ট্যান্ট। ঠিক আছে, মানে ধরো তোমাদের বাকি যে টেম্পারেচার বলো, তারপরে আদার রিয়াক্টেন্টের যে কনসেন্ট্রেশন, সেগুলো কনস্ট্যান্ট রেখে কোনো একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন চেঞ্জ করবো, করে করে আমরা দেখবো যে কীভাবে কি চেঞ্জ হচ্ছে। এবং ইনিশিয়াল রেট অফ দ্য রিয়াকশন ইজ মেজার্ড ফর ইচ কনসেন্ট্রেশন। ঠিক আছে, এবং তারপর আমরা কি করব না, টেকিং লগারিদম অফ দ্য রেট ল,
এবার এই রেট লটাকে আমরা লগারিদম নিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো লগ অফ রেট ইকুয়ালস টু লগ কে প্লাস এন লগ এ, ঠিক আছে। দেন এটা আবার একটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর মতো গ্রাফ হয়েছে। এবার এখানে ভালো করে দেখো, যদি আমরা লগ রেট মানে রেট যেটা পাচ্ছি তার যদি লগারিদম নিই, আর ওদিকে যদি আমরা কনসেন্ট্রেশনে তার যদি লগ নেই, তাদের মধ্যে যদি গ্রাফ ড্র করি তাহলে এনটা হয়ে যাবে তখন স্লোপ। তার মানে আমরা তখন যদি গ্রাফটা ড্র করি তাই গ্রাফের স্লোপটাই আমার হয়ে যাবে অর্ডার, ঠিক আছে। তো এটা স্ট্রেট লাইন দেবে আর তার স্লোপটাই হয়ে যাবে আমাদের তখন অর্ডার, ঠিক আছে। দেখো এখানে যে সিম্পলি আমরা এর কনসেন্ট্রেশন ধরো 0.1 মোলার ছিল, সেখান থেকে আমরা 0.2 মোলার করেছি, তাতে আমাদের রেট কীভাবে চেঞ্জ হয়েছে 2 থেকে 8 টাইমস হয়ে গেছে, ঠিক আছে। 2 টাইমস থেকে 8 টাইমস হয়ে গেছে, বেসিক্যালি আমাদের কত বেড়েছে মানে 4 টাইমস বেড়ে গেছে, মানে বেসিক্যালি এর কনসেন্ট্রেশন দ্বিগুণ করাতে রেট আমাদের 4 গুণ বেড়েছে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি আমরা বলতে পারি রেট ইকুয়ালস টু ডাইরেক্টলি প্রপোর্শনাল এ টু দি পাওয়ার 2, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। এটা খুবই সহজ একটা টপিক, রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে একটা রিয়াকশনের মধ্যে মাল্টিপল স্টেপস থাকে, ঠিক আছে। একটা রিয়াকশন কোনটা পার্টিকুলার একটা সিঙ্গেল স্টেপে কমই হয় না, হয় না এমন না, সিঙ্গেল স্টেপেও হয়। আবার কিছু মাল্টিপল স্টেপস থাকে যেগুলো আমরা ওইভাবে আলাদা করে লিখি না, কিন্তু ওগুলো রিয়াকশনের মধ্যে হতে থাকে। এবং সেই রিয়াকশানগুলোর মধ্যে, সেই স্টেপগুলোর মধ্যে যে স্টেপটা সব থেকে স্লো, সেই স্টেপটাতে নিশ্চয়ই এনার্জি ব্যারিয়ার সব থেকে হাই, তাই জন্য সব থেকে স্লো। আর সেই স্লো রিয়াকশান স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, কারণ ওই স্টেপটা রিয়াকশান রেট যা হবে সেটার উপর ডিপেন্ড করে আছে পুরো রিয়াকশানটার রিয়াকশান রেট, ঠিক আছে, বোঝা গেল। चलो, our rate determining step is the slowest step in a multi-step reaction mechanism. Since the overall reaction cannot proceed faster than its slowest step, the RDS control the overall rate of the reaction just like the slowest runner controls the speed of the group. ঠিক আছে, মানে ব্যাপারটা কি বলতে চাইছে, একটা গ্রুপে যদি আমরা স্পিড যদি কম্পেয়ার করি, তো গ্রুপের স্পিড কার উপর ডিপেন্ড করবে, যে সব থেকে স্লো রান করছে, যে ফার্স্ট আছে সেটা এগিয়ে যাবে, কিন্তু যে সব থেকে স্লো রান করছে সে যতক্ষণ না করছে ততক্ষণ বাকিরা এগোতে পারবে না, ঠিক আছে। তাই যদি তার উপর ডিপেন্ড করছে পুরো গ্রুপটা কিভাবে এগোবে। মানে এটাকে আমি আরো সহজভাবে বলতে পারি, ধরো তোমরা টিম ওয়ার্ক করছো, এবার টিম ওয়ার্কে তোমাদের মধ্যে ধরো 5 জন আছে, তো 5 জনের মধ্যে ধরো পার্টিকুলার কোনো একজন খুবই স্লো কাজ করে, তো সে যদি খুবই স্লো কাজ করে তাহলে তোমরা বাকি 4 জন যতই ফাস্ট কাজ করো না কেন, তার কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বাকিরা কাজ করতে পারবে না। তো বেসিক্যালি তার কাজের ওপর তোমাদের কাজের রেট ডিপেন্ড করে আছে। তো সিমিলারলি আরডিএস এর ওপর ওই মাল্টি স্টেপ রিয়াকশানের পুরো রেটটা ডিপেন্ড করে থাকে, ঠিক আছে, নির্ভর করে থাকে। So in the reaction that occurs through the several elementary steps, each step has its own rate. And the step with the highest activation energy is usually the slowest and therefore becomes the rate determining. বলেছিলাম যেটা সব থেকে স্লো হবে সেটা সব থেকে হাই এনার্জি থাকবে, ঠিক আছে, আর সেটাই আমাদের আরডিএস হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে আরডিএস কিন্তু বিভিন্ন স্টেপ হতে পারে, বিভিন্ন স্টেপ ইন দ্য সেন্স মানে ধরো সিমিলার কাইন্ড অফ রিয়াকশন বা এই রিয়াকশনের ক্ষেত্রে যে আরডিএসটা হবে পরের রিয়াকশনের ক্ষেত্রে সেটা আরডিএস নাও হতে পারে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। So rate law of the overall reaction is determined by the rate determining step. This means the concentration terms that appear in the rate law come from the reactants involved in the slow step, not from the overall balanced equation. এই জন্যই আমাদের প্রবলেমটা হয়, আমরা যদি ব্যালেন্স ইকুয়েশন থেকে রেট ডিটারমাইন করতে যাই তাহলে আমাদের হয় না, কারণ ব্যালেন্স রিয়াকশনে আরও অনেক মলিকুলস থাকে, সেগুলো তো ফাস্ট রিয়াক্ট করে, কিন্তু একটা পার্টিকুলার কোনো মলিকুল খুব স্লো রিয়াক্ট করে, আর সেটার উপর ডিপেন্ড করে বলেই সেটাই আরডিএস হয় বলেই সেটার কনসেন্ট্রেশনের উপরেই আমাদের রেট ডিটারমাইন করে থাকি আমরা, ঠিক আছে, বা রেট ডিপেন্ড করে থাকে, ঠিক আছে। এখানে দেখো যে ফর এক্সাম্পল কনসিডার রিয়াকশন মেকানিজম উইথ 2 স্টেপস এ প্লাস বি ইকুয়ালস টু সি অ্যান্ড সি ইকুয়ালস টু ডি, এর মধ্যে সি ইকুয়ালস টু ডিটা ফার্স্ট হয় আর এ প্লাস বি ইকুয়ালস টু সো হয়। তারপরে এ প্লাস বি ইকুয়ালস টু সি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ডি হবে না, তারপরে এখানে এ প্লাস বি টু সিটাই হচ্ছে আমাদের স্লো আর এটাই হচ্ছে আমাদের আরডিএস। আর এটার ক্ষেত্রে আমাদের রেট ল তৈরি হবে, আর যার ওপর আমাদের রেট লটা কী হবে না, এ এর কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশন এই দুটো থাকবে, বোঝা গেল।
আচ্ছা, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনটা কি না, স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশনটা খুবই এটা সহজ টপিক, এটা ভয় পাওয়ার কিছু নেই। স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন হচ্ছে যে ধরো কোনো একটা রিয়াকশন কোনোটা পার্টিকুলার ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে যায়, মানে এ থেকে সি হতে গেলে বি এর মধ্যে দিয়ে হয়ে যেতে হয়। এইবার দেখা গেছে যে এ থেকে যে রেটে বি ফর্ম হচ্ছে আর বি থেকে যে রেটে সি ফর্ম হচ্ছে সেটা প্রায় সেম, মানে এ থেকে বি হওয়ার সঙ্গে সঙ্গে বি থেকে সি চলে যাচ্ছে, ঠিক আছে? তখন আমরা সেটাকে বলি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। এতে কি হয় না, বি যদি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কনজিউম হয়ে যায় তাহলে তাহলে কি হবে, ইন্টারমিডিয়েটের কনসেন্ট্রেশন কোনো একটা পার্টিকুলার টাইম পয়েন্টে অলমোস্ট জিরো হবে, আর এটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। So it is a method used in the chemical kinetics to simplify the rate expression of the multiple step reaction that involved in the highly reactive intermediate. মানে ইন্টারমিডিয়েটটা হাইলি রিয়াক্টিভ বলেই জিনিসটা হচ্ছে, নইলে কিন্তু এটা হতো না। ওটা কিন্তু যদি স্টেবল হতো তাহলে ওটা কিছুক্ষণ থাকতো, কিন্তু হাইলি রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট হলে ওটা সঙ্গে সঙ্গে প্রোডাক্টে চেঞ্জ হয়ে যাবে। It assumes that the concentration of the intermediate formed during the reaction remains very small and nearly constant throughout most of the reaction. মানে ওটা চেঞ্জও হয় না, ওদের কনসেন্ট্রেশন যেটুকু অল্প একটু থাকে ওটাই কনসেন্ট্রেশন থাকে, মানে ওটা চেঞ্জ হয় না, ওটা বাড়েও না কমেও না, ওটা কনস্ট্যান্টলি সেম থাকে। এটাই স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। কিন্তু এর মানে এই নয় ইন্টারমিডিয়েট কনসেন্ট্রেশন জিরো হবে, ঠিক আছে? কোন টাইম পরে জিরো হবে না, বাট ওটা খুবই কম থাকবে, যেটা সিগনিফিকেন্টলি রিয়াকশানে চেঞ্জ হবে না, ঠিক আছে? এটা কোথায় লাগে? এটা কিন্তু এনজাইম কাইনেটিক্সে কিন্তু মারাত্মকভাবে লাগে। তোমরা যদি দেখে থাকো এনজাইম কাইনেটিক্সের স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, ওখানে কিন্তু এটা খুবই ইউজফুল একটা টপিক, ঠিক আছে? একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? চলো এবার আমরা কিছু রিয়াকশনের টাইপস পড়বো, এগুলো খুবই সহজ সহজ টাইপস। সেটা হচ্ছে অপোজিট রিয়াকশন বা রিভার্সিবল রিয়াকশন। রিভার্সিবল রিয়াকশন কিছুই নয়, এখানে দুটো রিয়াকশন রেট থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। মানে এখানে এ থেকে যেমন বি হবে আবার বিটা আবার এতে ব্যাক করে যেতে পারে, ঠিক আছে? ধরো এ থেকে বি তৈরি করতে দিয়েছো, তো এ থেকে প্রথমে রিয়াকশন রেটটা হাই থাকবে, এ থেকে কন্টিনিউয়াসলি বি হবে, এবার পরে লাস্ট অ্যাটেলিয়ার প্রিন্সিপাল অনুযায়ী বি থেকে আবার এ ব্যাক করতে শুরু করবে, ঠিক আছে? এবং আস্তে আস্তে ওরা একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করবে, যখন একসময় ফরওয়ার্ড রিয়াকশন রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট সেম হয়ে যাবে, মানে বেসিক্যালি যতটা এ থেকে বি তৈরি হবে ততটাই বি থেকে আবার এতে ব্যাক করে যাবে। এই ধরনের রিয়াকশনগুলোকে আমরা কি বলি, রিভার্সিবল রিয়াকশন, ঠিক আছে? এগুলো আমাদের বায়োকেমিস্ট্রিতে প্রচুর প্রচুর রয়েছে, আর এখানে প্রত্যেকটা রিয়াকশনের কিন্তু রেট কনস্ট্যান্ট আলাদা হবে, সেম হবে না। ফরওয়ার্ড রিয়াকশন রেট হবে যদি আমাদের K1 হয়, তো ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট আমরা দেখাবো K-1, ঠিক আছে? এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য কেমিক্যাল ইকুইলিব্রিয়া এনজাইম ক্যাটালাইজ রিয়াকশন, ফার্মাসিউটিক্যাল সিস্টেমসের ক্ষেত্রেও কিন্তু এটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে দেখো এই যে ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে কি সুন্দর, ঠিক আছে? এই যে ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে, কারণ এখানে দেখো আমাদের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হচ্ছে না, প্রোডাক্টেরও চেঞ্জ হচ্ছে না, রিঅ্যাক্টেন্টেরও চেঞ্জ হচ্ছে না, কিন্তু চাইলে কিন্তু কমতে পারতো কিন্তু কমছে না, প্রোডাক্ট বাড়তে পারতো কিন্তু বাড়ছে না, কনস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে? এবার এটা আবার কখন শিফট করবে, আমরা যদি বি উইথড্র করি তাহলে আরো এ থেকে বি তৈরি হবে, ঠিক আছে? এগুলো লা শাতেলিয়া প্রিন্সিপাল ইকুইলিব্রিয়ামে আছে, তোমরা পড়বে বা হয়তো পড়েছো। আচ্ছা, এবার হচ্ছে কনজিকিউটিভ আর প্যারালাল রিয়াকশন। এগুলো তো খুবই সহজ। কনজিকিউটিভ রিয়াকশন মানে হচ্ছে যে পরপর দুটো রিয়াকশন হবে, এ থেকে বি হবে, বি থেকে সি হবে, যেখানে বিটাকে আমরা ইন্টারমিডিয়েট বলতে পারি, ঠিক আছে? এগুলো জেনারেলি রেডিও অ্যাক্টিভ ডিকে সিরিজ, ড্রাগ মেটাবলিজম, ঠিক আছে? আমাদের শরীরে ড্রাগ যখন নেওয়া হয় সেটা মেটাবলাইজ যখন হয় তখন এই ধরনের জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে? মাল্টি স্টেপ সিনথেসিসের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? কোনোটা ইন্টারমিডিয়েট থাকে, এ থেকে ফার্স্টে বি তৈরি হয়, বি থেকে দেন সি তৈরি হয়। দেন হচ্ছে আমাদের প্যারালাল রিয়াকশন। প্যারালাল রিয়াকশন হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল সিনথেসিসের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ প্যারালাল সিনথেসিস হচ্ছে এ থেকে বিও তৈরি হতে পারে, এ থেকে সিও তৈরি হতে পারে। এবার ধরো তোমার বি দরকার কিন্তু তোমার সি তৈরি হচ্ছে, তাহলে তো সমস্যা হবে না? তো তুমি যদি কেমিক্যাল কাইনেটিক্স ভালো করে যাও তাহলে তুমি এ থেকে বি তৈরি করবে, এ থেকে সি হতে দেবে না, যেটা তুমি কেমিক্যালি কাইনেটিক্যালি কন্ট্রোল করবে, ঠিক আছে?
এবার এ থেকে বি আর এ থেকে সি কেন হয়? এগুলো দেখা গেছে যে টেম্পারেচার আর রিঅ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে থাকে রিয়াকশানে। ঠিক আছে, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট আর টেম্পারেচার কন্ট্রোল প্রোডাক্ট দুই ধরনের প্রোডাক্ট তৈরি হয়। তো এ থেকে বিও হতে পারে, আবার এ থেকে সিও হতে পারে, ডিপেন্ড করছে রিয়াকশনের কন্ডিশনের উপর। ঠিক আছে, এখানে আমি গ্রাফ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এর কনসেন্ট্রেশন কমছে আর বি আর সি এর কনসেন্ট্রেশন বাড়ছে ওভার দ্য টাইম। এটা হচ্ছে প্যারালাল রিয়াকশন। আর কনজিকিউটিভ রিয়াকশনের হতে তোমরা দেখতে পাচ্ছ যে এর কন্টিনিউয়াসলি কমছে, দেন বি প্রথমে বাড়ছিল, দেন কমে যাচ্ছে, আর সিটা কনস্ট্যান্টলি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে বি বেড়েছিল, তারপর কিন্তু কমে যাচ্ছে, কারণ বিটা হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জিটা কি? তোমাদের অ্যাক্টিভেশন এনার্জি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা যদি হাইড্রোজেন আর অক্সিজেনকে একসঙ্গে রেখে দিই তাহলে কিন্তু কখনোই রিয়াকশন হবে না, কারণ এই হাইড্রোজেন নিজেদের মতো থাকতে ভালোবাসে, অক্সিজেন নিজেদের মতো থাকতে ভালোবাসে। এদের মধ্যে যে ভাব ভালোবাসা সেটা না যতক্ষণ আমরা করাচ্ছি ততক্ষণ অবধি এদের মধ্যে ওয়াটার মলিকুল তৈরি হবে না। তো এটার জন্য একটা হাই এনার্জি ব্যারিয়ার আছে এদের মধ্যে। ঠিক আছে, মানে এরা সহজে একে অপরের কাছে আসবে না। এবার এই এনার্জি ব্যারিয়ারটা আমরা কমাতে পারি ক্যাটালিস্ট দিয়ে। কিন্তু এই এনার্জি ব্যারিয়ারটাকে আমরা কি বলি? অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে, এটাকে আমরা কি বলি? অ্যাক্টিভেশন এনার্জি। যতক্ষণ এই অ্যাক্টিভেশন এনার্জিটা দিচ্ছি ততক্ষণ আমাদের কিন্তু প্রোডাক্ট ফর্ম হবে না। ঠিক আছে, তুমি যতই চেষ্টা করো না কেন প্রোডাক্ট ফর্ম হবে না। কিন্তু একবার তুমি অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দাও, অ্যাক্টিভেশন এনার্জি দিয়ে দিলে ওরা কি হবে না, ওরা এ আর বি একে অপরের সঙ্গে রিয়্যাক্ট করবে। ওরা ফার্স্টে ট্রানজিশন স্টেটে যাবে। এই ট্রানজিশন স্টেটটাকে ট্রানজিয়েন্ট, মানে খুবই ক্ষণস্থায়ী একটা অন্তর্বর্তী যৌগ বা পদার্থ, খুবই ক্ষণস্থায়ী, যেটাকে কোনোদিন আইসোলেট করা যায় না, আলাদা করা যায় না। ঠিক আছে, ওটা একটা মানে তোমাদের ইমাজিনারি সিচুয়েশন। ঠিক আছে, এটা একমাত্র রিয়াকশানে এক্সিস্ট করে ফর এ টাইম পয়েন্ট, কিন্তু কোনোদিনই আইসোলেট করা যায় না। বাট আমরা তার প্রেজেন্সকে ইয়ে করতে পারি, ফিল করতে পারি, দ্যাটস ইট, বা গেস করতে পারি। তো সেই ট্রানজিশন ইয়েতে যাবে, স্টেটে যাবে, দেন ট্রানজিশন স্টেটটা আমাদের প্রোডাক্টে ডিসোসিয়েট করবে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা বুঝতে পারছো অ্যাক্টিভেশন এনার্জির একটাই কাজ, এটা হচ্ছে আমাদের একটা রিঅ্যাক্টেড মলিকুলগুলোকে ট্রানজিশন স্টেটে নিয়ে যাওয়াটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে হচ্ছে এফেক্টিভ কলিশন। আমি তোমাদের আগেই বলেছিলাম যে যতক্ষণ না আমাদের এফেক্টিভ কলিশন হচ্ছে, মানে ঠিকঠাকভাবে একে অপরের সঙ্গে এরা ধাক্কা খাচ্ছে, ততক্ষণ অব্দি কিন্তু রিয়াকশন হবে না। আমি পরে আবার একটা দেখাবো। ঠিক আছে, চলো এবার হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য রেট কনস্ট্যান্ট। এটা আমরা একটু পড়ে নিই একবার। সো দ্য রেট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন ইনক্রিজেস উইথ দ্যান ইনক্রিজ ইন দ্য টেম্পারেচার। যেটা আমরা আগেও বলেছি, কেন হয় না, কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। তো হাই টেম্পারেচারে মলিকুলগুলো ফাস্টার মুভ করে, তাই জন্য মোর ফ্রিকোয়েন্ট কলিশন হয় রিয়াক্টেন্ট মলিকুলগুলোর মধ্যে। তাই জন্য আমাদের টেম্পারেচার বাড়লে রেট কনস্ট্যান্ট বেড়ে যায় আর রিয়াকশন রেটও বেড়ে যায়। আমার অ্যাকচুয়ালি সর্দির জন্য একটু গলাটা বসে গেছে, একটু কষ্ট হচ্ছে। যাক, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। তারপর কি আছে না, নট অল কলিশন রেজাল্ট ইন আ রিয়াকশন। ফর এ রিয়াকশন টু অকার কোলাইডিং মলিকুলস মাস্ট পজেস আ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি নোন অ্যাজ অ্যাক্টিভেশন এনার্জি। যতক্ষণ এই অ্যাক্টিভেশন এনার্জিটা তারা পাচ্ছে, যতক্ষণ তারা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে, সরি ট্রানজিশন স্টেটে যাচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু কোনোভাবেই রিয়াকশন হবে না। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার টেম্পারেচার যত বাড়ানো হবে এই ফ্র্যাকশন অফ দ্য মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার দ্যান দ্য অ্যাক্টিভেশন এনার্জি ইনক্রিজেস শার্পলি। ঠিক আছে, কারণ টেম্পারেচার বাড়লে এনার্জি বেড়ে গেছে, তো অ্যাক্টিভেশন এনার্জি তাহলে সঙ্গে সঙ্গে ওরা ক্রস করতে পারবে, মানে অ্যাক্টিভেশন এনার্জিটা ওরা পেয়ে যাচ্ছে। তো বেশি 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 রিয়াকশন হবে, বেশি বেশি এফেক্টিভ পলিউশন হবে, আর রিয়াকশন রেট তত বেড়ে যাবে। আর দেখা গেছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়লে রিয়াকশন রেট প্রায় ডাবল হয়ে যায়। ঠিক আছে, এখানে তোমরা দেখো কলিউশন থিওরিটা, যে আমরা যদি ইনএফেক্টিভ কলিউশন কোনগুলো বলছে, এগুলো হচ্ছে ইনএফেক্টিভ কলিউশন।
ঠিক আছে, এখানে এখন কলিশনটা হচ্ছে, আমাদের অ্যাক্টিভেশন এনার্জিটাকে এটা ক্রস করতে পারছে না, তাই জন্য একটা কলিশনের পর আবার এক অপর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু যখন এইভাবে কলিশন করছে তখন হয়তো দেখা যাচ্ছে এদের অ্যাক্টিভেশন এনার্জিটা ওরা ওভারকাম করে যাচ্ছে, ফলে এরা ট্রানজিশন স্টেটটা তৈরি করছে এইভাবে, আর সঙ্গে সঙ্গে এরা রিয়াকশনটা প্রসিড করছে। ঠিক আছে, বোঝা গেল? চলো, এবার তোমাদের লাস্ট যে পার্টটা আমি পড়াবো সেটা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, আরহেনিয়াস ইকুয়েশনটা কি? আরহেনিয়াস ইকুয়েশন আমাদের দিয়েছে যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে রিয়াকশন রেট, রেট কনস্ট্যান্ট, এগুলো কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, সায়েন্টিস্ট আরহেনিয়াস আমাদের এই ইকুয়েশনটা দিয়ে গেছে টু মেজার. So it is a quantitative relationship between the rate constant of the reaction and temperature. It explains why reaction rates increases rapidly with an increase in the temperature and connects kinetic energy and activation energy and reaction rate in a single mathematical expression, a single formula, and you can guess how temperature changes can change the reaction rate, rate constant, everything. Okay. সো আরএনএস ইকুয়েশন হচ্ছে এটা, কে ইকুয়ালস টু ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। ইএটা কি? অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করা যায়। আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। টিটা হচ্ছে আমাদের বেসিক্যালি টেম্পারেচার ইন কেলভিন, কেলভিন, ঠিক আছে, কেলভিন। আর এটা হচ্ছে আরহেনিয়াস কনস্ট্যান্ট, আর কেটা হচ্ছে আমাদের রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, এখান থেকে তোমরা মেজার করতে পারো, টি দিয়ে টেম্পারেচার চেঞ্জ করবে করবে এখানে, তার তোমাদের কেটা কীভাবে চেঞ্জ হবে তোমরা বার করতে পারবে। ঠিক আছে, সো ওয়্যার কে ইজ দ্য রেট কনস্ট্যান্ট আমি আগেই বললাম। সো দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফ্যাক্টর রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ দ্য কলিউশন উইথ দ্য প্রপার ওরিয়েন্টেশন পার ইউনিট টাইম। এটার কি কাজ না, এটার কাজ হচ্ছে যেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা আরএনএস ইও বলা হয়, কনস্ট্যান্টও বলা হয়। ঠিক আছে, যেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে যে পার ইউনিট টাইমে প্রপার ওরিয়েন্টেশনের সঙ্গে কতগুলো কলিউশন হচ্ছে। ঠিক আছে, আর এই অ্যাক্টিভেশন এনার্জিটা আমাদের কতটা এনার্জি হলে রিয়াকশানটা আমাদের মলিকুলগুলো আমাদের ট্রানজিশন স্টেটে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমরা পেতে পারি। ঠিক আছে, চলো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ গাইস, আর থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। আজকে হয়তো আমি কিছুটা গলার জন্য হয়তো কিছুটা প্রবলেম হয়েছে। আই হোপ নেক্সট ক্লাসে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তো নেক্সট ক্লাস আমি স্টেরিও কেমিস্ট্রির উপর নিতে চলেছি, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। গুড নাইট।